আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা হচ্ছে একেবারে নির্ধারিত সময়ে আমাদের লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নাম্বার হচ্ছে 6। তো ক্লাসের শুরুতেই যারা জয়েন হয়েছে একটু দ্রুত জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট আছে কিনা, পেছনের স্লাইডে লেখাগুলো ক্লিয়ার আছে কিনা, এটা একটু কাইন্ডলি একটু জানিয়ে দাও, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আমরা ক্লাসের দিকে যাই। তো ক্লাসের শুরুতে একটা ঘোষণা দিয়ে দিই, সেটা হচ্ছে আজকে রাত 9টায় অ্যাডমিশন ইংলিশের ক্লাস রয়েছে আমাদের ফেসবুক পেজে, ঠিক আছে? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 90%-এরও বেশি স্টুডেন্ট ফেল করে। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে সব ইংলিশেই ফেল করে। বুঝতে পারছো কিনা? মানে 100 জনের ভিতরে 90 জনই ফেল করে, আর যে 10 জন পাশ করে ওই 10 জনে কিন্তু সবাই আবার চান্স পায় না। যেমন আমার সেশনে 19-20 সেশন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার সেশনে 40,000 স্টুডেন্ট পাশ করছিল, কিন্তু চান্স পাইছে তো মাত্র 2,900 কতজন, তাই না? তো এরকম আর কি। সো এই যে মানে ফেলের জয় জয়কার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর, তো আমি চাই না তোমরা কেউই হচ্ছে মানে নর্মালি তোমরা যারা সিআরডিমির সাথে কানেক্টেড, আমার সাথে কানেক্টেড, নিয়মিত ক্লাস করো, সো আমি চাই না যে তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ ফেল করে বসো। হ্যাঁ, আমি চাই যে সবাই একটা সিট যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট মানে নিজের করে নিতে পারো। সেজন্য ইংলিশের A to Z ফুল বিষয়ের উপরে আজকে হচ্ছে আমাদের সিআরডিমির ফেসবুক পেজে ক্লাস হবে ইনশাল্লাহ রাত 9টায়। সো ক্লাসটা সবাই করবা। তোমার যে বন্ধু এবং বান্ধবীর সাথে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাও তাকেও একটু বলে দিবা যে ভাইয়ের ক্লাসটা কইরো, অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা। হ্যাঁ, সো আমি 27 ব্যাচের যারা আছো তারাও করবা, 26 ব্যাচের যারা আছো তারাও করবা। হ্যাঁ, 27-26 উভয় করবা। এইচএসসির সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায় সে বিষয়ে আমি তোমাদেরকে বিস্তারিত ধারণা দিব। কি কি বই পড়তে পারো, হ্যাঁ, কোন কোন টপিক পড়তে হবে, মানে এক কথায় সার্বিক একটা হচ্ছে বিষয়ের ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করবো আজকে রাত 9টার ক্লাসে। সো কেউ মিস করবে না যারা ক্লাসে আছো, ঠিক আছে? হ্যাঁ, মনে করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনেক দূর, এখন এসব করে লাভ আছে? সো এই যে 90% স্টুডেন্ট ফেল করে কি কারণে বুঝতে পারতেছ? এই কারণেই আগে থেকে সিরিয়াস হইতে হবে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, এখন আমরা ক্লাসের দিকে যাই। হ্যাঁ, আমরা গত ক্লাসে সম্ভবত হচ্ছে তোমার হচ্ছে WH ওয়ার্ড যেটা আছে, WH ওয়ার্ডের ওয়াই পর্যন্ত পড়তে পেরেছিলাম। এরপর থেকে শুরু করবো। সো স্লাইড নম্বর 125 এরপরে। আচ্ছা, এখন এই যে হয় এই পর্যন্ত আমরা হচ্ছে WH ওয়ার্ড এই ওয়াই পর্যন্ত পড়তে পেরেছিলাম। এরপরে আমাদের হচ্ছে এখন হাউ থেকে আমরা শুরু করব। তো এগুলো জাস্ট একবার করে দেখায় দিই। হ্যাঁ, এগুলো তেমন কোনো কঠিন বিষয় নয়। হ্যাঁ, যেহেতু আমাদের WH ওয়ার্ডের মূল ক্লাসে বিস্তারিত বলা হয়ে গেছে যে WH ওয়ার্ড দ্বারা কীভাবে বাক্য তৈরি করতে হয়, তাই না? তো তোমরা এটা জানো। আর যারা নতুন আজকে, হ্যাঁ নতুন, তোমাদের খালিদ ভাইয়ের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসটা ফুল ফ্রি, ঠিক আছে? সো তোমরা ভর্তি হয়ে যেতে পারো এখন একদম ফুল ফ্রিতে। আমাদের সিআরডিমির হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করে নিবা, বা আমাকে বললে আমি দিয়ে দিব, এখানে স্লাইডে পাবা। ওকে, আচ্ছা, বলতেছে কোন কোন সাবজেক্টের ক্লাস হবে। বাংলা, আজকে ইংলিশ হবে, ঠিক আছে? পরশু হবে বাংলা, তারপরের দিন হবে জিকে। 3টা সাবজেক্টেরই তোমাদের ক্লাস থাকবে। আবার 15 তারিখে আমার ইংলিশে আরেকটা ক্লাস থাকবে অ্যাডমিশনের। সো ক্লাস একটাও মিস দিব না, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পাইতে চাও ভাই, এখন থেকে সিরিয়াস হইতে হবে। এটাই হচ্ছে সব থেকে শর্ট মানে সহজ কথা, হ্যাঁ, বাংলা কথা। আচ্ছা, এখন হাউ মানে কি, কিভাবে, অর্থাৎ আমি যদি কিভাবে দ্বারা কোনো প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, সেক্ষেত্রে আমাকে আই হ্যাভ টু ইউজ হাউ ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন আমি এখানে বসে তারা কিভাবে যাবে, তো আমি বলেছিলাম যে তোমরা যদি একবারে ট্রান্সলেট না করতে পারো, যেমন গত ক্লাসে একটা বড় সেন্টেন্স আমি একবারে ট্রান্সলেট করছিলাম, কোনটা জানি করছিলাম, তোমরা বুঝতে পারো নাই। সো একবারে যদি না পারো তাহলে তুমি প্রথমে এটাকে অ্যাসার্টিভ মানে নর্মাল একটা বাক্যে ট্রান্সলেট করে ফেলবা, এরপরে WH ওয়ার্ড লাগাবা। হ্যাঁ, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই তো হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনা। সো এই বিষয়গুলো ফলো করলে হয়ে যাবে। তারা কিভাবে যাবে, তুমি ইংরেজি করো তারা যাবে। এখন তারা যাবে ইংরেজি তো তোমরা পারো, কারণ টেন্স তো তোমাদের খুব বিস্তারিতভাবে আমি পড়িয়েছি। তো তারা যাবে ইংরেজি হচ্ছে they will go, তারা যাবে, তাই না? কিভাবে যাবে, তাহলে WH ওয়ার্ডটা আগে লাগাইতে হয় বাক্যের। হাউ দিলাম। অক্সিলারি ভার্বটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো হচ্ছে তোমার অক্সিলারি ভার্বটা সাবজেক্ট আগে চলে আসে। সো এখানে তোমার উইলটা এই দে এর আগে চলে আসবে। সো হাউ উইল, তারা কিভাবে, হাউ উইল দে, আর বাদ বাকি যা আছে বসে যাবে, হাউ উইল দে গো, তারা কিভাবে যাবে। এটা এভাবে করবা। শুরুর দিকে একটু কষ্টকর হবে, হ্যাঁ, বিশেষ করে বড় বড় বাক্যগুলোকে ট্রান্সলেট করতে একটু কষ্টকর হবে। তো তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। আর ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রিটেন 20 মার্ক বাংলায় হয়,
বাংলার 20 মার্ক রিটেন থাকে আর ইংলিশের 20 মার্ক থাকে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ইংলিশেই খারাপ করে। তো ইংলিশে কি করে ভালো করা যায় আজকে রাতে ইনশাল্লাহ 9টার ক্লাসে বলবো বিস্তারিত। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ব্যাপারটা, এটা তোমাকে ভাই শিখতেই হবে, মাস্ট। একটু কষ্ট করে শিখো, না হলে কিন্তু ধরা খেয়ে যাবা শেষে গিয়ে। হ্যাঁ, 3 মাসে ফ্রি হ্যান্ড, মানে তোমার যখন অ্যাডমিশনের 3 মাস হাতে থাকবে, ওই সময় গিয়ে দেখবা হাই হাই, তো বিশাল সমুদ্র, বিশাল সমুদ্র। এই সমুদ্র তো আমি মানে কবে শেষ করব, পাড়ি দিব কবে, এরকম একটা মানে হতাশ হয়ে পড়বে একদম, মানে চরম হতাশ। চারিদিকে টেনশন, আল্লাহ এত সিলেবাস কখন শেষ করবো, চান্স হবে কি হবে না, হ্যাঁ চান্স না পেলে কি হবে, বাবা মাকে কি বলবো, কিভাবে মুখ দেখাবো, এরকম টেনশনে মনে করো তোমার পড়াশোনাও ঠিকঠাক হবে না। এই জন্য এখন থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, ওকে? আচ্ছা দেখো, সরকার কিভাবে বেকারত্ব কমাতে পারে, সরকার কিভাবে, এটা করে ফেলো, সরকার কিভাবে বেকারত্ব কমাতে পারে। সো পারা থাকে মানে কি, ওটা হচ্ছে তোমার মডাল অক্সিলারি ভার্ব ক্যান এর ব্যবহার, তাই না? তোমাদের পড়িয়েছি আমি। সো এখন আমরা এটা ট্রান্সলেট করি। তো বাংলা বাক্যে শুরুতে সাবজেক্ট থাকে, সো দ্য গভর্নমেন্ট, যারা গত ক্লাস করো নাই, হ্যাঁ এখানে অনেক স্টুডেন্ট আছে দেখতে পাচ্ছি, তার মানে অনেকে আছে যারা গত ক্লাসগুলো করে নাই। গত 6টা ক্লাস হয়েছে, 5টা ক্লাস হয়েছে, অবশ্যই দেখে নিবা, হ্যাঁ, কারণ ওই ক্লাসগুলোতে আমার হচ্ছে তোর বেসিক কথাবার্তাগুলো বলা হচ্ছে, যেটা আমি এখন আর হয়তো বলবো না। সো দ্য গভর্নমেন্ট, তুমি এখানে আছে সরকার কিভাবে বেকারত্ব কমাতে পারে, তুমি যদি একবারে ইন্টারোগেটিভ না করতে পারো, সো কিভাবে বাদ দিয়ে করো, সরকার বেকারত্ব কমাতে পারে। সো এটার ইংরেজি কি হবে, এটা তো পারবা, সরকার, বাংলা এই সাবজেক্ট দ্য গভর্নমেন্ট, এটা তোমরা যারা পারো অবশ্যই করে ফেলো, হ্যাঁ। দ্য গভর্নমেন্ট, সরকার বেকারত্ব কমাতে পারে। আচ্ছা, আমার সাবজেক্ট হয়ে গেল, ভার্ব লাগবে। ভার্ব কোথায় থাকে, বাংলা বাক্যের শেষে, এই যে আমার এখানে ভার্ব। সো কমানো ইংরেজিতে হচ্ছে রিডিউস। তো কোনো কিছু পারা, হ্যাঁ, যেমন কোনো কিছু পারা মানে কি, আই ক্যান মানে আমি পারি, আই ক্যান রিড আমি পড়তে পারি, ঠিক আছে কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। ক্যান মানে পারা, যখন এটা পারা থাকবে তখন হচ্ছে সাবজেক্টের পরে এই যে মডাল ভার্ব ক্যানটা বসে যাবে। দ্য গভর্নমেন্ট ক্যান, তখন হচ্ছে সরকার পারে কি, এই যে কমাতে পারে, মানে আমার তো সাবজেক্ট বসালাম, মডেল মানে অক্সিলারি ভার্ব বসালাম, মেইন ভার্ব তো বসাই নাই। সো কমানো, এই যে এটা আমার মেইন ভার্ব, একদম বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। সো রিডিউস বসাও, রিডিউস। সো দ্য গভর্নমেন্ট ক্যান রিডিউস, সরকার কমাতে পারে, হ্যাঁ। কি কমাতে পারে, অবজেক্ট লাগবে। কি কাকে কাদের কাদের কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। সো কি কমাতে পারে, বেকারত্ব। সো বেকারত্ব ইংরেজি কি, আনএমপ্লয়মেন্ট, তাই না, আনএমপ্লয়মেন্ট। এই যে সরকার বেকারত্ব কমাতে পারে। এবার তুমি এটাকে করো, হচ্ছে ট্রান্সলেট, এটাকে তুমি এবার করো হচ্ছে সরকার কিভাবে বেকারত্ব কমাতে পারে। সো কিভাবে মানে হাউ, হ্যাঁ। তো তুমি হচ্ছে প্রথমে বসালা হাউ, কি বসালা, এই যে হাউ। এবার কি, এই যে অক্সিলারি ভার্বটা সাবজেক্ট আগে চলে যাবে, এই এতটুকু করলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে হবে হাউ ক্যান, তারপরে বাদ বাকি যা আছে বসে যাবে, দ্য গভর্নমেন্ট রিডিউস আনএমপ্লয়মেন্ট, শেষ। হাউ ক্যান দ্য গভর্নমেন্ট রিডিউস আনএমপ্লয়মেন্ট, সরকার কিভাবে বেকারত্ব কমাতে পারে। সো আমি বলছি, অনেক সময় অনেক বড় বড় বাক্য দেখলে একবারে করাটা টাফ হয়ে যায়, যেহেতু তোমরা নতুন শিখছো। সো একটু প্র্যাকটিস করবা, করতে করতে দেখবা যে এই বাক্য দেখেই তুমি ট্রান্সলেট করতে পারতেছো। শুরুর দিকে একটু কষ্টকর হতে পারে, একটু কষ্ট মনে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি, জলবায়ু পরিবর্তন কৃষির উপরে কিভাবে প্রভাব ফেলে। আচ্ছা, শিক্ষা কিভাবে একটি দেশের উন্নয়নে অবদান রাখে। অনেক বাক্য আছে, আমি তো সবগুলো করাবো না, একটাই করালাম, বাকিগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করে নিবে, হ্যাঁ। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের রমজানের ভিতরে মোটামুটি শেষ করার চেষ্টা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করে উত্তর এখান থেকে মিলাই নিবা, শেষ। আচ্ছা, এবার হচ্ছে হুম মানে কাকে। তুমি যদি কাকে, বাংলা বাক্যে যদি কাকে থাকে, কাকে দ্বারা প্রশ্ন করতে চাও, জিজ্ঞাসা করতে চাও, ইন্টারোগেট, তাহলে তুমি হচ্ছে হুম ব্যবহার করো। যেমন তুমি কাকে মেরেছিলে, ওই আগের মতোই সব, সে কাকে বইটা দিয়েছিল। তুমি ইংরেজি করবা সে বইটা দিয়েছিল। এখন সে বইটা একবারে না পারলে, সে বইটা দিয়েছিল ইংরেজি হচ্ছে হি গেইভ, হি গেইভ দ্য বুক, সে বইটা দিয়েছে। এবার এটা তুমি হচ্ছে ইংরেজি করো, সে কাকে বইটা দিয়েছে। সো কাকে ইংরেজি কি, হুম, ডাব্লিউ শর্টটা আমি বসাই দিলাম, হুম, ঠিক আছে। এবার আমার কি, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে আনতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই। সো তোমাদের কিন্তু আগেও বলেছি, দুইটা টেন্সের অক্সিলারি ভার্ব দেখা যায় না, থাকে না। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দেখা যায় না। তো অক্সিলারি ভার্বটা কি, ডু আর ডাস। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন গেইভ, ভার্বের 2 নম্বর ফর্ম না, হ্যাঁ, ভার্বের 2 নম্বর ফর্ম না, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি হয়, ডিড। তাহলে তোমাকে এখানে অক্সিলারি ভার্ব ডিড বসাতে হবে, কি বসাতে হবে, ডিড। সো হাউ ডিড, হুম ডিড। এবার তোমার এই যে সাবজেক্ট বসবে, হুম ডিড হি
যা আছে বসে যাবে। গেভ কিন্তু গেভ আর থাকবে না, গিভ হয়ে যাবে। কেন হয়ে যাবে? আমার কিন্তু আগেই সব বলা শেষ বিগত ক্লাসগুলোতে। হ্যাঁ, সো আরেকবার রিপিট করি যে কি এই ডিডটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, আবার গেভটা 2 নম্বর ফর্ম। তো একটা বাক্যে ভার্বের 2 নম্বর ফর্ম থাকতে পারে না। ডিড, ডু, ডিড, ডান, ডিড ভার্বের 2 নম্বর ফর্ম, আবার গিভ, গেভ, গিভেন, তাই না? সো আমি যখন ডিড বসাবো তখন আমার এই যে মেইন ভার্বটাকে 1 নম্বর ফর্ম করতে হবে। সো হুম ডিড হি গিভ দ্য বুক, সে কাকে বইটি দিয়েছিল। ঠিক আছে, পারা যাবে এভাবে, সহজ আছে কিন্তু। আচ্ছা, হু শব্দের অর্থ হচ্ছে কে অথবা কার। তো বাংলা বাক্যে যদি কে থাকে, কার থাকে, বা এই দুইটা দ্বারা যদি আমি প্রশ্ন করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে বলো তো? আমাকে হু বসাতে হবে। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড হয় কে? এটা তোমার বেস্ট ফ্রেন্ড কে? এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই। ভার্ব না থাকা মানে কোন টেন্স মনে আছে? বাংলা বাক্যে ভার্ব না থাকা মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বটা কোথায় থাকে? উজ্জ্ব থাকে। তোমার বেস্ট ফ্রেন্ড হয় কে? হয়টা উজ্জ্ব আছে। সো মেইন ভার্ব হিসেবে কি বসাতে হবে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, তাই না? সরি, অ্যাম, ইজ, আর। তো এটা তোমাদের আগে পড়ানো শেষ, তো এটা পারবা। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। এখন একটা জিনিস যেটা হচ্ছে শিখতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে দেখো, কে বাংলায় যে কে না, কে এর পরে যদি ডিরেক্ট কোনো মেইন ভার্ব থাকে, কি থাকে? মেইন, কোনো একটা মেইন ভার্ব থাকে, তাহলে তোমার মানে হুয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এই জিনিসটা আমি বোঝাতে যাচ্ছি। এটা হচ্ছে যেটা আমার এখানে বলছে, গণতন্ত্রে সরকারকে কে নির্বাচিত করে। গণতন্ত্রে সরকারকে কে নির্বাচিত করে মানে কে কোনো কিছু করে, এরকম যদি থাকে বাংলা বাক্যে, কে কোনো কিছু করে, এটা যদি জানতে চাওয়া হয়, তাহলে হুয়ের পরে ডিরেক্ট ওই ভার্বটা বসে যাবে। হ্যাঁ, ডিরেক্ট ওই ভার্বটা বসে যাবে। কোনো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসা বা পরে এরকম কিছু হবে না। ঠিক আছে কিনা? কারণ হু যুক্ত বাক্যে ওই সাবজেক্টটা থাকবে না। দেখো, গণতন্ত্রের সরকার কে নির্বাচিত মানে কে কোনো কিছু করে, এটা জানতে চাওয়া হচ্ছে। তো যখন কে কোনো কিছু করে এরকম জানতে চাওয়া হবে, তখন কি করতে হবে? দেখো বিষয়টা, আমার এখানে কি কে যেহেতু আছে, তার মানে হু বসবে। কি বসবে? হু। আচ্ছা, এখন হু এর পরে আমার এখানে দেখো কে কোনো কিছু করে এটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে নির্বাচিত করা, এই ইংরেজিটা কি? নির্বাচিত করা ইংরেজি কি? ইলেক্ট, তাই না? ইলেক্ট, সরকার নির্বাচিত করা, ইলেক্ট। তাহলে আমি দিব ইলেক্ট। হু ইলেক্টস দিলাম। হু ইলেক্টস, কে নির্বাচিত, কে নির্বাচিত করে। হ্যাঁ, এই যে দেখো, আমি হচ্ছে এই যে হু এর পরে কিন্তু ডিরেক্ট ভার্বটা বসে দিয়েছি। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব, কোনো সাবজেক্টের আগে যাওয়া, এরকম কোনো ব্যাপার থাকবে না। ঠিক আছে, কোনো ব্যাপার থাকবে না। যখন কে কোনো কিছু করে এটা জানতে হবে, তখন হু এর পরে ডিরেক্ট ভার্ব বসায় দেবে। এখন এটা দেখো তো, গণতন্ত্রে কে সরকার নির্বাচিত করে, এটা আমার একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? কে কোনো কিছু করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা? তোমরা তো এটা জানো, তোমাদের টেন্স পড়াইছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হলে যখন হচ্ছে তোমার কে, কি বলবে? কে থাকবে, যে কে নির্বাচিত করে, কে থাকা মানে তোমার হচ্ছে এই ভার্বটা, কে থাকা মানে এই ভার্বের সাথে তুমি একটা এস বা এস যুক্ত করবা। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়, কে দ্বারা কিন্তু ওই তোমার সিঙ্গুলার বোঝাচ্ছে, এই জন্য। তো হু ইলেক্টস, যদি তোমার এখানে থাকতো গণতন্ত্রের সরকার কারা নির্বাচিত করে, কারা কি থাকতো? কারা। এখন কারা মানে তো প্লুরাল, অনেকজনকে বোঝাচ্ছে। যখন এরকম থাকবে গণতন্ত্রের সরকারকে কারা নির্বাচিত করে, কারা থাকলে তখন আর এখানে তখন আর এখানে এসটা দেওয়া যাবে না। তখন বলতে হবে হু ইলেক্ট, কারা নির্বাচিত করে। ঠিক আছে, এস দেওয়া মানে হয়ে যাবে কে নির্বাচিত করে, এস না দিলে হয়ে যাবে কারা নির্বাচিত করে। ওই যে ভার্বের সাথে এস যুক্ত করলে সিঙ্গুলার হয়ে যায়, আর ভার্বের সাথে এস বা এস যুক্ত না করলে সেটা প্লুরাল থাকে, তাই না? তো হু ইলেক্টস, যেহেতু কে আছে আমার এখানে, তো আমি হু ইলেক্টস, কে নির্বাচিত করে। হ্যাঁ, কি লাগবে? অবজেক্ট। কাকে? সরকারকে, তাই না? তো দ্য গভর্নমেন্ট, হু ইলেক্টস দ্য গভর্নমেন্ট, আমি সংক্ষেপে লিখছি গভর্নমেন্ট। দ্য হু ইলেক্টস দ্য গভর্নমেন্ট, সরকার কে নির্বাচিত করে। এখানে কি আছে? গণতন্ত্রে। এই যে বাংলা বাক্য শেষে এ উচ্চারিত হলে, এ প্রত্যয় থাকলে সেখানে কি হয়? ইন হয়। গণতন্ত্রে মানে ইন ডেমোক্রেসি। গণতন্ত্রে এ আছে না, তাহলে হবে ইন, আর গণতন্ত্র ইংরেজি হচ্ছে তোমার ডেমোক্রেসি। শেষ। তাহলে হবে এখানে তোমার হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। সো হয়ে গেল হু ইলেক্টস দ্য গভর্নমেন্ট ইন ডেমোক্রেসি, গণতন্ত্রে সরকার কে নির্বাচিত করে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানে। হ্যাঁ, তোমরা অনেকে করেছো ডেমোক্রেসি, হু ইলেক্টস। দেখো তোমাদের এটা একটু বোঝাই, হু ইলেক্টস কে নির্বাচিত করে, দ্য ডেমোক্রেসি গভর্নমেন্ট। তোমরা করতে চাচ্ছ গণতান্ত্রিক সরকার কে নির্বাচিত করে, তাই না? তো তোমরা যদি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করে কি এইটা করতে চাও, তাহলে ডেমোক্রেসি গভর্নমেন্ট না, ডেমোক্রেটিক গভর্নমেন্ট। কারণ ডেমোক্রেসি এটা হচ্ছে তোমার, এটা নাউন, এটার অর্থ হচ্ছে গণতন্ত্র, আর গণতান্ত্রিক ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। সো ইউ হ্যাভ টু ইউজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট। ওকে,
অথবা আমি যেটা করেছি, যেহেতু এখানে গণতন্ত্র এ আছে, এ থাকা মানে ইন প্রিপজিশনের ব্যবহার ইন ডেমোক্রেসি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানাবা। আর হচ্ছে এই জিনিসটা একটু করি আমরা, যে প্রথম ধূমপান বিরোধী আইন। আচ্ছা, ধূমপান বিরোধী থাকা মানে ওইখানে এনটি এই শব্দটা ব্যবহার হবে, এই শব্দটা ব্যবহার হবে। হ্যাঁ, ধূমপান বিরোধী আইন তার মানে হচ্ছে ধূমপান বিরোধী মানে হচ্ছে এন্টি স্মোকিং আইন, ইংরেজি কি ল। এন্টি স্মোকিং ল। তো বলছে প্রথম মানে ফার্স্ট এন্টি স্মোকিং ল, মানে প্রথম ধূমপান বিরোধী আইন কে চালু করে। এই যে কে কোনো কিছু করেছিল বা করে, এটা জানতে চাওয়া হচ্ছে কিন্তু এখানে। সো কে কোনো কিছু করে এটা যখন জানতে চাওয়া হয়, হ্যাঁ, করেছিল, করবে, এটা জানতে চাওয়া হয়। কে কোনো কিছু করেছিল, করবে, করে, এটা জানতে চাও, তখন কিন্তু হুয়ের পরে ডিরেক্ট একটা ভার্ব বসে যাবে। কি বসে যাবে? হুয়ের পরে ডিরেক্ট ভার্ব বসে যাবে, কোনো অক্সিলারি ভার্ব বের করা যাবে না। সো কে চালু করেছিল, তো আমি এখানে হু দিলাম, যেহেতু এখানে জানতে চাওয়া হচ্ছে কে কোনো কিছু করেছিল, কি কে চালু করেছিল এটা জানতে চাওয়া হচ্ছে। এখন চালু করা, কোনো আইন চালু করা, কোনো আইন নিয়ম কানুন চালু করা অর্থে আমরা ইন্ট্রোডিউস শব্দটা ব্যবহার করি। কি? ইন্ট্রোডিউস। এখন ইন্ট্রোডিউস শব্দের অর্থ হচ্ছে এটা মানে পরিচিত করানো, কাউকে কোনো মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যে উড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু মি, তুমি কি প্লিজ তোমাকে আমার সাথে একটু পরিচয় করিয়ে দিবে, এটা হচ্ছে পরিচয়ের ক্ষেত্রে। বাট যখন এটা আইন নিয়ম কানুন হ্যাঁ এগুলোর সাথে ব্যবহৃত হবে, তখন এটার অর্থ হবে চালু করা। কি? চালু করা। সো এখানে আমরা ব্যবহার করব, যেহেতু চালু করেছিল, হ্যাঁ, কোন টেন্স চালু করেছিল, কোন টেন্স করেছিল, বাংলা বাক্যের শেষে ল থাকা মানে কোন টেন্স? পাস্ট টেন্স, তাই না? তো কেউ অতীতে কোনো কিছু সাধারণভাবে করেছিল এটা জানতে চাওয়া হচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, টেন্স তো তোমাদের এখন আর পড়াবো না, টেন্স তো অনেক আগেই পড়ানো শেষ। সো টেন্স আগেই পড়ানো শেষ। সো যারা টেন্স বুঝতেছো না এই জিনিসগুলো, অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখবা। সো আমরা এখানে কি করবো? ইন্ট্রোডিউস লিখলাম, ইন্ট্রোডিউস। এখন আমার যেহেতু এটা পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সে ভার্বে কয় নম্বর ফর্ম থাকে? পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বে 2 নম্বর ফর্ম থাকে। সো আমি ইন্ট্রোডিউসড করলাম, এখানে সিইডি করবো। কি? সিইডি, ইন্ট্রোডিউসড। সো হু ইন্ট্রোডিউসড, কে চালু করেছিল, কি কে চালু করেছিল, কে চালু করলো, কি চালু মানে অবজেক্ট লাগবে, কি কাদের কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, তুমি জিজ্ঞেস করো কে কি চালু করেছিল, কি প্রথম ধূমপান বিরোধী আইন। সো প্রথম ধূমপান বিরোধী আইন ইংরেজি কি? প্রথম ফার্স্ট। আচ্ছা, ধূমপান বিরোধী এন্টি স্মোকিং, স্মোকিং, হ্যাঁ এখানে জায়গা নাই, মনে করো আছে এখানে স্মোকিং। সো হু ইন্ট্রোডিউস, কে চালু করেছিল, ফার্স্ট এন্টি স্মোকিং আইন, তাই না? দ্য ল, এন্টি স্মোকিং ল মানে ধূমপান বিরোধী আইন হয়ে গেল। হু ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট, দা বাদ গেছে, এখানে দা হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং হচ্ছে তোমার যেগুলো আছে সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু ওই অ্যাডজেক্টিভের আগে সবসময় দা বসে, হ্যাঁ দা বসাতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই শব্দগুলোর পড়বে। সো হু ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট অ্যান্টি স্মোকিং ল, কে প্রথম ধূমপান বিরোধী আইন চালু করেছিল। ঠিক আছে, পারা যাবে না এগুলো। তারপরে আধুনিক শিক্ষা ব্যবস্থা আবিষ্কার করেছিল কে? তো এই জিনিসটা তো তোমাদের করতে হবে, আধুনিক শিক্ষা ব্যবস্থা, মডার্ন এডুকেশন সিস্টেম। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু করো, আধুনিক শিক্ষা ব্যবস্থা আবিষ্কার করেছিল কে? করো তো, এটা একটু করো দেখি পারো কিনা। ওকে, হু ইস্টাবলিশ মডার্ন আবিষ্কার, হ্যাঁ আবিষ্কার, নট ইস্টাবলিশ মানে তো প্রতিষ্ঠা করা, হ্যাঁ প্রতিষ্ঠা করা। দেখো এখন আবিষ্কার করা ইংরেজি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার ইনভেন্ট মানে আবিষ্কার করা, আবার ডিসকভার মানে আবিষ্কার করা। কথা হচ্ছে কোনটা কখন ব্যবহার করতে হবে। ডিসকভার, দেখো কোনটা কখন ব্যবহার করতে হবে। হু ইনভেন্টেড, আচ্ছা অনেকে ডিসকভার, অনেকে দিচ্ছে ইনভেন্টেড। সো এই জিনিসটা একটু পার্থক্য জানতে হবে। দেখো ইনভেন্ট মানে হচ্ছে পৃথিবীতে আগে ছিল না, সো নতুন কোনো জিনিস, নতুন কোনো চিন্তা ভাবনা পদ্ধতি, হ্যাঁ নতুন করে তৈরি করা, আবিষ্কার করা অর্থে আমরা তখন ব্যবহার করি ইনভেন্ট। কি ব্যবহার করি? ইনভেন্ট। মানে পৃথিবীতে আগে এটার অস্তিত্ব ছিল না, কোনো একটা জিনিসের, কোনো একটা ধারণা, কোনো একটা মতবাদ, হ্যাঁ কোনো একটা ব্যবস্থার আগে অস্তিত্ব ছিল না। সো সেটাকে যদি কেউ ইনভেন্ট করে, সেটাকে কেউ যদি আবিষ্কার করে, সেখানে আমরা ব্যবহার করব কি? ইনভেন্ট। যেমন হচ্ছে তোমার থমাস এডিসন, সে কি আবিষ্কার করছিল? বৈদ্যুতিক বাল্ব, মানে ইলেকট্রিক বাল্ব সে আবিষ্কার করছিল। এখন সে এই বৈদ্যুতিক বা হচ্ছে তোমার কি বলে বাতি আবিষ্কার করার পূর্বে এটা তো পৃথিবীতে অস্তিত্ব ছিল না, সে প্রথম আবিষ্কার করছে এটা। সো আমরা এখানে বলবো যে থমাস এডিসন ইনভেন্টেড, নট ডিসকভার, হ্যাঁ ইনভেন্টেড ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিল। আর ডিসকভার কি? ডিসকভার হচ্ছে পৃথিবীতে হচ্ছে আগে থেকেই বিদ্যমান ছিল কিন্তু মানুষ জানতো না,
হ্যাঁ, মানুষ জানতো না, কিন্তু পরে গিয়ে খুঁজে পেয়েছে, তো ওই যে আবিষ্কার করলো, মানে পরে গিয়ে যদি আবিষ্কার করতে পারে, খুঁজে পায়, সেক্ষেত্রে আমরা ডিসকভার ইউজ করি। যেমন হচ্ছে পৃথিবীতে তোমার আমেরিকা অনেক আগে থেকেই ছিল, অনেক আগে থেকেই কিন্তু আমেরিকার অস্তিত্ব ছিল, কিন্তু তোমার হচ্ছে কি ওর নাম জানি, কলম্বাস সে কিন্তু ওই যে জাহাজে করে এখানে সেখানে ব্যবসা বাণিজ্য করতে যেত, তো ওই যাইতে যাইতে সে হচ্ছে এই আমেরিকাটা একটা সময় কি আবিষ্কার করে। তার মানে আমেরিকার অলরেডি পৃথিবীতে অস্তিত্ব ছিল, কিন্তু সে হচ্ছে এটা পরবর্তীতে খুঁজে পেয়েছিল, এই যে আবিষ্কার করাটা, এটা ডিসকভার। ওকে, তো এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা আবিষ্কার করেছিল কি, তার মানে আধুনিক শিক্ষা ব্যবস্থা আবিষ্কার করেছিল বলতে এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা আগে ছিল না, তার মানে এটাকে নতুন করে আবিষ্কার করা হচ্ছে বা হয়েছে এরকমটা বোঝাচ্ছে। সো উই হ্যাভ টু ইউজ ইনভেন্ট, তো আমাদের ইউজ করতে, উই ইনভেন্টেড দি মডার্ন এডুকেশন সিস্টেম। কি আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা কি করেছিল, আবিষ্কার করেছিল, পারা যাবে? ইয়েস, গুড। হ্যাঁ, সো এটা ডিসকভার দিয়েছো, একটু ইনভেন্ট করে ফেলবা। হ্যাঁ, আর তোমাদের বাক্যগুলো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই দেখো আমি কিন্তু এখানে ইনভেন্ট দিয়েছি, কি দিয়েছি দেখো তো, ইনভেন্ট দিয়েছি, ইনভেন্ট। হ্যাঁ, কারণ এই আধুনিক শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব আগে ছিল না, এটাকে নতুন করে কেউ আবিষ্কার করেছে, তার মানে ইনভেন্ট, ঠিক আছে কিনা, ইনভেন্ট। ওকে, ধরো বাংলাদেশে তোমার চট্টগ্রামের কোন একটা এলাকায় তেলের খনি আছে, কি আছে, তেলের খনি, তো এটা তো আগে থেকেই ছিল, তো এটাকে যদি আবিষ্কার করা হয় তাহলে আমরা ইউজ করবো ডিসকভার, নট ইনভেন্ট। কি ইউজ করবো না, ইনভেন্ট কিন্তু ইউজ করবো না, ডিসকভার ইউজ করবো, কারণ এটা তো অলরেডি ছিল, আমরা জানতাম না, সো আবিষ্কার পরবর্তীতে করতে পারছি, সো ডিসকভার। ওকে, আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করলে হয়ে যাবে। হ্যাঁ, দুইটার পার্থক্য। এবার দেখো যে হু এর অর্থ এখানে কিন্তু আরেকটা ছিল, একটা কে আর একটা ছিল কার। অনেক সময় আমাদের কথা বলতে গেলে কারটা আসে, যেমন তুমি কার সাথে কথা বলছো, কি তুমি কার সাথে সেখানে যাচ্ছ, যে কার, এই কার থাকা মানে তোমাকে এখানে ইউজ করতে হবে, তোমার এখানে হচ্ছে হু ইউজ করতে হবে। হ্যাঁ, একটু পার্থক্য আছে, যেমন তুমি ইংরেজিতে দেখো, তুমি কার সাথে কথা বলছো, সো হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। হ্যাঁ, এটা কিন্তু হু কে কোনো কিছু করতেছে এরকম বোঝাচ্ছে না, সো এখানে একটু ডিফারেন্ট, এখানে হচ্ছে তুমি কার সাথে কথা বলছো, এটার ইংরেজি কি, তুমি কথা বলছো, তুমি কার বাদ দাও, তুমি কথা বলছো, যেহেতু সাথে আছে, দাঁড়া ওটা পরে, তুমি কথা বলছো, এটা তুমি আগে করো। তুমি কথা বলছো ইংরেজি কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো করে ফেলো, ইউ আর টকিং টু, তাই না, ইউ আর টকিং টু, তুমি কথা বলছো, ইউ আর টকিং, যত সাথে আছে, দেখো কারোর সাথে কথা বলা অর্থে আমরা সাথে ব্যবহার করি, যেমন টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি, ঠিক আছে কিনা, সো ইউ আর টকিং টু, এটা আমি বোঝাবো একটু পরে। এবার তুমি এটার ইংরেজি করো, যে তুমি কার সাথে কথা, তো কার, হু, এবার অক্সিলারি ভার্বটা সাবজেক্টে আগে চলে আসবে, হু আর ইউ, আর লিখলাম না টকিং টু, এই যে তুমি কার সাথে কথা বলছো, মানে মেন বিষয় যেটা, সেটা আমি বোঝাতে চাচ্ছি, যে বাংলা বাক্যে তোমার যদি এরকম হচ্ছে কার থাকে, কি থাকে, কার, তাহলে ওই বাক্যে একটা প্রিপজিশন ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়, প্রিপজিশন, তো ওই প্রিপজিশনটা ইংরেজি বাক্যে শেষে ব্যবহার করতে হবে। যেমন কারোর সাথে কথা বলা ইংরেজি কি, টক টু ব্যবহার হচ্ছে। হ্যাঁ, কারোর সাথে, যে তুমি কার সাথে সেখানে যাচ্ছ, যে সাথে প্রিপজিশন আছে না এখানে, সাথে মানে কি, উইথ, তাহলে উইথটা আমার বাংলা বাক্যে শেষে ইউজ করতে হবে। হ্যাঁ, এরকম প্রচুর, যে কারোর সাথে কথা বলা, টক টু, কারোর সাথে যাওয়া, গো উইথ সামওয়ান, কারোর সম্পর্কে চিন্তা করা, থিঙ্ক অ্যাবাউট। হ্যাঁ, তো আমি বললাম তুমি কার সম্পর্কে চিন্তা করছো, কার মানে হু, সম্পর্কে অ্যাবাউট, তার মানে এই যে বাংলা বাক্য এখানে একটা প্রিপজিশন আসছে না, এই প্রিপজিশনটা আমাকে ইংরেজি বাক্যে শেষে ইউজ করতে হবে। দেখো আমি তোমাদের একটু দেখাই, অনেকগুলো বাক্য দিচ্ছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। যেমন এখানে বলতেছে যে তুমি কার সাথে থাকো, মানে তুমি কার সাথে বাস করো, তুমি কার সাথে থাকো মানে কি, তুমি কার সাথে বাস করো, এই যে কার আছে, কার মানে হু, সাথে যেহেতু আছে না, এই সাথে ইংরেজি উইথ, এটা শেষে দিতে হবে, কোথায় দিতে হবে, শেষে, এটা স্ট্যান্ডার্ড ইংলিশ। তুমি কার সাথে থাকো, এখন তুমি তো একবারে পারবা না, তো তুমি ইংরেজি করবা যে ইউ লিভ, তুমি থাকো মানে তুমি বাস করো, কিন্তু এটার ইংরেজি কি, ইউ লিভ করো, এবার এটাকে তুমি করো, তুমি কার সাথে থাকো, সো হু লাগাও, হু, আমার কি লাগবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লাগে, ইউ লিভ, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি থাকে, গোপন থাকে, কি সেটা, ডু ডাজ, তা আমি এখানে কি ইউজ করব, যেহেতু ইউ আছে তাহলে ডু, হু ডু, এবার ইউ লিভ, এই যে যা আছে বসে যাবে, হু ডু ইউ লিভ, তুমি বাস করো, যেহেতু আমার বাংলাকে সাথে আছে, এই সাথেটা শেষে চলে যাবে, উইথ, এটা দুই একটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝতে পারবা। হু ডু ইউ লিভ উইথ, তুমি কার সাথে বাস করো, ঠিক আছে। তারপর তুমি কার কাছে সাহায্য চেয়েছিলে, তো
কার কাছে মানে কার থেকে, তাই না? কার কাছে মানে কার থেকে তুমি সাহায্য চেয়েছিলে। সো এই দেখো থেকে ইংরেজি কি ফ্রম, এই যে ফ্রমটা কিন্তু আমি শেষে দিয়েছি। সো হু ডিড ইউ আস্ক ফর হেল্প ফ্রম, তুমি কার থেকে সাহায্য চেয়েছিলে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানো, না আরো বোঝাবো গাইস, বুঝতে পারছো? এটা একটু জানো। দেখো তুমি কার সাথে তর্ক, কারোর সাথে তর্ক করা মানে কি আর্গিউ উইথ, আর্গিউ উইথ। সো হু ওয়ার ইউ আর্গুইং উইথ, তুমি কার সাথে তর্ক করছিলে, করছিলে। ওকে, হুইস, হুইস, হুইস হচ্ছে কোন, হুইস মানে কি কোন। এখন বাংলা বাক্যে আমার যদি কোন থাকে তাহলে আমি হচ্ছে হুইস বসায় সেন্টেন্স করব। এটা আমি তেমন বোঝাতে না বোঝালেও চলবে, কারণ এই সব ডাব্লিউএস ওয়ার্ড তো সেম নিয়ম। তো একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কোনের পরে যদি কোনো শব্দ থাকে, যেমন এখানে হচ্ছে কোন উপন্যাসটি, হ্যাঁ কোনের পরে কিন্তু একটা ওয়ার্ড আছে। আবার কোন মুভি, কোনের পরে একটা ওয়ার্ড আছে কি মুভি। কোন বই, এই যে বাংলা বাক্যে যখন এরকম কোনের পরে কোনো ওয়ার্ড থাকবে, কোন মুভি, কোন বই, ঠিক আছে কিনা, কোন উপন্যাস, কোন জেলা, হ্যাঁ কোন দেশ, কোনের পরে যে ওয়ার্ডটা থাকবে ওইটা ইংরেজি বাক্যে হুইসের পরে বসে যাবে, হুইস পরে বসে যাবে। যেমন কোন উপন্যাসটি, হুইস নোভেল। কোন মুভি, হুইস মুভি। কোন বই, হুইস বুক। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার। আর বাদ বাকি সব আগের মতো। যেমন তুমি আজ কোন মুভি আমরা আজ কোন মুভি দেখবো, হ্যাঁ। সো কোন মুভি, হুইস মুভি, হুইস মুভি। এইবার হচ্ছে কি এবার আচ্ছা, একবারে না পারলে যেটা করতে হবে সেটা বলছিলাম না, তুমি করবা যে আমরা মুভি দেখবো, আমরা মুভি দেখবো। তো আমরা মুভি দেখবো ইংরেজি কি, উই উইল ওয়াচ মুভি, না উই উইল ওয়াচ। একবারে না পারলে প্রথমে অ্যাসার্টিভ করে ফেলবা, উইল ওয়াচ মুভি, উইল ওয়াচ মুভি টুডে, উইল ওয়াচ মুভি টুডে, আমরা আজকে মুভি দেখবো, এটা মুভি দেখবো, হ্যাঁ এটা করলা। এবার তুমি করো হচ্ছে কোন মুভি, সো আগে বসালা হুইস মুভি, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, সো উইল আগে চলে আসলো, এরপরে যে পরে যা আছে সব বসে যাবে, উই ওয়াচ টুডে। সো হুইচ মুভি উইল উই ওয়াচ টুডে, আজকে আমরা কোন মুভি দেখবো, কোন মুভি দেখবো, পারা যাবে। আচ্ছা দেখো এবার আমাদের হচ্ছে এখানে কি ডাব্লিউএস, আমরা হচ্ছে এবার প্র্যাকটিস করবো যে বাংলাদেশ কোন জেলা, বাংলাদেশে কোন জেলা চা বাগানের জন্য বিখ্যাত। সব করে ফেলবা, নিজেরা সহজ আছে, আমি করালাম না, কারণ এই ডাব্লিউএস ওয়ার্ডে প্রচুর সময় চলে যাচ্ছে, নিজেরাই পারবা। হ্যাঁ এবার আর কি আছে, হুজ, হুজের পরে আমাদের মোটামুটি ডাব্লিউএস ওয়ার্ড শেষ। বলতেছে হুজ মানে কার, মালিকানা অর্থে, মালিকানা অর্থে এটা ভাবিতে হবে, মানে কোন একটা জিনিস কার মালিকানায় আছে, কার অধিকারে আছে, এই জিনিসটা জানতে চাওয়া হয়। তো আমরা তখন এই যে হুজ ব্যবহার করবো। দেখো কারের পরেও যখন এরকম কোনো ওয়ার্ড থাকবে, যেমন কার বই, তো তারপর হচ্ছে কার বাবা, কারের পরে একটা ওয়ার্ড আছে, কার গাড়ি, কারের পরে কিন্তু একটা ওয়ার্ড আছে। সো কারের পরে যখন এরকম কোনো একটা ওয়ার্ড থাকবে তখন আমরা কি করবো বলো তো, তখন হচ্ছে আমরা হুজের পরে ইংরেজি বাক্যেও হুজের পরেই হচ্ছে আমরা ওয়ার্ডটা বসিয়ে দেবো। যেমন কার বই, হুজ বুক, কার বাবা, হুজ ফাদার, হ্যাঁ কার গাড়ি, হুজ কার। আর বাদ বাকিতে তুমি পারবা, সব আগের মতোই নিয়ম, ঠিক আছে আগের মতো নিয়ম। ওই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে এনে দিতে হয়, একবারে না পারলে প্রথমে অ্যাসার্টিভ করবা, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ করে ফেলবা, শেষ। ক্লিয়ার? এবার দেখো আমরা একটু ইনফিনিটিভ শিখি। হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে গাইস, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবা। তুমি অ্যাডমিশন গ্রুপে যুক্ত হতে চাও কি, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ফ্রিতে ভর্তি হতে চাও, বা কি তুমি যে কোনো সুযোগ সুবিধায় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করবা, তোমাকে অ্যাড করিয়ে দেওয়া হবে। অথবা আমি যে আইডি, আমার যে নামটা খালিদ সাইফুল্লাহ, আমাকে নক দিলেও হবে। এবার দেখো বাংলা বাক্যে তোমার যদি তে থাকে, কি থাকে, তে থাকে তাহলে সেখানে তোমাকে ইনফিনিটিভ বসে অনুবাদ করতে হয়। ইনফিনিটিভ মানে হচ্ছে টু, যেখানে লিখিয়ে দিচ্ছি টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু এরপরে ভার্ব বসানো, ওকে এটাকে ইনফিনিটিভ বলা হয়। সো বাংলা বাক্যে তে থাকলে হ্যাঁ তে থাকলে হচ্ছে আমরা সেখানে কি বসাবো, ইনফিনিটিভ বসাবো। ওকে যেমন আমরা ইংরেজি শিখতে এখানে এসেছি, বিষয়টা হচ্ছে মূল বাক্য হচ্ছে আমরা এখানে এসেছি, তাই না, আমরা এখানে এসেছিলাম কি করতে, এই যে ইংরেজি শিখতে, এই যে ইংরেজি শিখতে, তে আছে না, কোনো কিছু করতে, এরকম যদি থাকে তে থাকা মানে আমি এখানে টু প্লাস ভার্ব বসাবো। তো এই যে এটা হচ্ছে ইংরেজি শিখতে, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ অংশ, ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে ইনফিনিটিভ যুক্ত অংশ, এটাকে আমি পরে অনুবাদ করব। আমি আগে ওই যে একটা বাক্যকে অনুবাদ করার যে নিয়ম, আগে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট বসাতে হয়, তাই না, আগে ভার্ব সাবজেক্ট অবজেক্ট বসাতে হয় না, তো এই জিনিসটা আর কি তোমাকে বসাতে হবে। যেমন আমি ইংরেজি শিখতে এখানে এসেছিলাম, আমি, ওকে তাহলে আমি সাবজেক্ট, সাবজেক্ট বসে গেল। এখন কি লাগবে, ভার্ব লাগবে। ভার্ব কোথা থেকে, বাংলা বাক্যের শেষে এসেছিলাম, ম আছে মানে পাস্ট টেন্স, সো পাস্ট ইনডিফিনিট। তো আমার হচ্ছে কি
আশা হচ্ছে খাম, এটা 2 নং ফর্ম ইউজ করতে হবে। গঠন প্রণালী অনুযায়ী, টেন্সের গঠন প্রণালী অনুযায়ী সাবজেক্টের পরে এই যে ভার্বের 2 নং ফর্ম ইউজ করলাম। আই কেম, আমি এসেছিলাম এখানে, সো হিয়ার আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম। এইবার তুমি এটা ইংরেজি করো, ইংরেজি শিখতে তে আছে না তে, তার মানে তুমি এখানে দাও টু, কি দাও টু। এইবার টু এর পরে কি ভার্ব বসবে, শেখা, শেখা, সে ইংরেজি কি লার্ন, সো টু লার্ন ইংরেজি ইংলিশ, সো আই কেম হিয়ার টু লার্ন ইংলিশ। আমি এখানে ইংরেজি শিখতে এসেছিলাম। ঠিক আছে, এখানে একটা সহজ বাক্য, আমরা একটু বড় বাক্য করার চেষ্টা করি। এখন ধরো বাংলা বাক্যে অনেক সময় এরকম থাকতে পারে, আমি 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 তোমাকে সাহায্য করতে এসেছিলাম, তাই না? অনেক সময় থাকবে এরকম, দেখো আমি তোমাকে সাহায্য করার জন্য, কি থাকবে, করার জন্য এসেছিলাম, করার জন্য, এই জন্য থাকে। দেখো যখন ইনফিনিটিভ হয়, যখন বাংলা বাক্যে যখন হচ্ছে ইনফিনিটিভ দ্বারা আসলে কি বোঝায় জিনিসটা একটু বুঝতে হবে। ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য বোঝায়, আমি কোন একটা কাজ করতেছি এটার উদ্দেশ্য কি সেটা বোঝায় ইনফিনিটিভ দ্বারা। ঠিক আছে, তো বাংলা বাক্যে যখন এরকম তে থাকে উদ্দেশ্য বোঝায়। যেমন দেখো আমি এখানে এসেছিলাম, তো আমার উদ্দেশ্য কি এখানে আসার, ইংরেজি শিখতে, তার মানে আমি ইংরেজি শেখার উদ্দেশ্যে এখানে এসেছিলাম। সো এই দেখছো এটা দ্বারা কিন্তু আমার উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। হ্যাঁ, সো ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য বোঝায়। সো বাংলা বাক্যে যখন এরকম জন্য থাকবে, হ্যাঁ, তখনও কিন্তু ইনফিনিটিভ বসার সম্ভাবনা আছে যদি উদ্দেশ্য বোঝায়। যেমন তোমার এখানে থাকলো আমরা তোমাকে সাহায্য করার জন্য এখানে এসেছিলাম, তার মানে আমরা এসেছিলাম কি জন্য এসেছিলাম, কি করার উদ্দেশ্যে, সাহায্য করার জন্য, সাহায্য করার উদ্দেশ্যে এসেছিলাম। তো উদ্দেশ্য বোঝাচ্ছে না, তো এখানে তোমার এই যে ইনফিনিটিভ ইউজ করতে হবে। জন্য থাকলে তুমি হচ্ছে কি টু ইউজ করতে পারো, টু প্লাস ভার্ব, যদি উদ্দেশ্য বোঝায়। ওকে, হ্যাঁ, মুন্নি একটা বাক্য লিখছো, একটু ভুল হয়েছে। হ্যাঁ, গসিপ, GOSSIP কেন যুক্ত করছো, টু এর পরে, ইনফিনিটিভ টু এর পরে ভার্বে 1 নং ফর্ম হয়, কোনো আইএনজি হবে না, এস বাই এস যুক্ত হবে না, ভার্বে 2 নং ফর্ম, কিচ্ছু হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো, দেশকে উন্নত করতে আমাদের একসাথে কাজ করা উচিত। এই যে বড় একটা সেন্টেন্স, আমরা এটাকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করি। হ্যাঁ, এটা একটা আছে, হ্যাঁ, এটা তোমরা করবা। আচ্ছা, আমি এটা করি, দেশকে উন্নত করতে, এই যে তে আছে, দেশকে উন্নত করতে, তার মানে এইটা হচ্ছে আমার ইনফিনিটিভ যুক্ত অংশ, এটা আমার পরে অনুবাদ করতে হবে। আগে আমার সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তাই না? আমরা যে নিয়ম এতক্ষণ পড়ে আসছি। সো প্রথমে সাবজেক্ট, আমাদেরকে একসাথে কাজ করা উচিত। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এই যে আমাদের একসাথে, কাদের, কে বা কাদের দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়, তাই না? কাদের একসাথে কাজ করছে, আমাদের, সো আমাদের সাবজেক্ট উই, আমাদের কি উই, সাবজেক্ট বসালাম। আচ্ছা, এখন উচিত থাকা মানে কি, উচিত থাকা মানে এটা হচ্ছে মডাল ভার্ব শুড, তাই না? শুড, কোনো কিছু করা উচিত শুড, তো আমি উই এর পরে শুড বসাবো, আগে মডাল ভার্ব, উই শুড, আমাদের উচিত, মেইন ভার্ব লাগবে। মেইন ভার্ব কোথা থেকে, বাংলাকে শেষে, এই যে কাজ করা, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। সো উই শুড, আমাদের উচিত, এই যে ওয়ার্ক বসবে, উই শুড ওয়ার্ক, আমাদের কাজ করা উচিত। হ্যাঁ, আমাদের কাজ করা উচিত। হ্যাঁ, কি বসবে এবার, আমাদের আর আছে কি, দেশকে উন্নত করতে একসাথে, আমাদের কাজ করা উচিত একসাথে কাজ করা উচিত। সো একসাথেটা এখানে বসে যাবে, উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করা উচিত। হ্যাঁ, এরপর কি বলতেছে, দেশকে উন্নত করতে, এই যে তে আছে, তে উদ্দেশ্য বোঝাচ্ছে। হ্যাঁ, তে থাকা মানে ইনফিনিটিভ বসবে এখানে, আর এই জিনিসটা দ্বারা দেখো উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমাদের একসাথে কাজ করা উচিত। কি উদ্দেশ্যে একসাথে কাজ করা উচিত, দেশকে উন্নত করতে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসালাম টু, বসালাম। এরপরে আমার কি হবে, ভার্ব লাগবে না, টু এর পরে উন্নত করাটা ভার্ব, সো হচ্ছে কি হবে, উই শুড ওয়ার্ক টুগেদার টু, দেশ উন্নত করা, টু ডেভেলপ। হ্যাঁ, টু, এই যে উন্নত করা আমি বসে দিলাম টু এর পরে, টু ডেভেলপ দেশকে, দ্য কান্ট্রি, টু ডেভেলপ দ্য কান্ট্রি। ঠিক আছে, হয়ে গেল। সো দেশকে উন্নত করতে আমাদের একসাথে কাজ করা উচিত, ইংরেজি হচ্ছে উই শুড ওয়ার্ক টুগেদার টু ডেভেলপ দ্য কান্ট্রি বা টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, এইভাবে করতে হবে। একটা জিনিস তোমরা ভুল করেছো, তোমরা হচ্ছে কান্ট্রির আগে অনেকে দা দেও নাই, কি দাও নাই, দা দেও নাই, তোমরা কিন্তু ভুলে যাচ্ছ। তোমাদের আমি পড়িয়েছিলাম একদিন, কি পড়িয়েছিলাম জানি, কমন নাউন পড়িয়েছিলাম না, কমন নাউন আমি বলেছিলাম যে এটা কখনোই একা একা বসতে পারে না। হ্যাঁ, কমন নাউন একা একা বসতে পারে না। কমন নাউনের আগে হয় তোমার হচ্ছে কোনো ডিটারমিনার ইউজ করতে হবে, মানে আর্টিকেল বা অন্যান্য ডিটারমিনার, আর্টিকেল মানে এন দা ইউজ করতে হবে, অথবা তোমার কমন নাউনের শেষে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। এই দুইভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, কেন এর বাইরে ইউজ করা যাবে না। ওকে, কমন নাউন মানে কি, কমন নাউন তো সাধারণভাবে যখন হচ্ছে সাধারণ একই জাতীয় সকল, মানে সমজাতীয় সকলকে সাধারণভাবে যখন বোঝায় কোনো ওয়ার্ড দ্বারা, তখন সেটা কমন নাউন হয়ে যায়। যেমন ট্রি মানে গাছ একটা কমন নাউন, কারণ
আর যখন গাছ বলতেছি তখন পৃথিবীর সব গাছকে আমি এখানে বলছি। কোন ধরনের গাছ, এটা হচ্ছে তোমার রেইন ট্রি গাছ, শিশু গাছ, কি মেহগনি গাছ, বা হচ্ছে জবা ফুলের গাছ, এরকম নির্দিষ্ট ফুলের গাছ বললে তখন কিন্তু প্রপার নাউন। প্রপার নাউন মানে কি, নির্দিষ্ট যে কোনো কিছু নামই প্রপার নাউন, নির্দিষ্ট যা আছে পৃথিবীতে সব প্রপার নাউন। কমন নাউন যেমন আমি বললাম ফুল, ফুল একটা কমন নাউন, কারণ আমি ফুল বলতে আমি নির্দিষ্ট কোনো ফুলকে বোঝাচ্ছি না, মানে ফুল জাতীয় যা আছে সবাইকে আমি সাধারণভাবে বোঝাচ্ছি, সো ইটস এ কমন নাউন। ঠিক আছে, বই কমন নাউন, রিস্টস ঘড়ি কমন নাউন, পেন কলম সব কমন নাউন। আমি বললাম যে তুমি বলতে পারবা না যে আমার কলম আছে, তোমার বলতে হবে আই হ্যাভ এ পেন, অথবা বলতে হবে পেন্স, এই দুইটাই সঠিক। তুমি যদি বলো আই হ্যাভ পেন তাহলে বাক্যটা ভুল। তোমাকে হয় বলতে হবে আই হ্যাভ এ পেন, এজ এ পেন কমন নাউন, এটার আগে আমি আর্টিকেল বা ডিটারমিনার ইউজ করছি, এভাবে ইউজ করতে হবে আই হ্যাভ এ পেন, অথবা বলতে হবে আই হ্যাভ পেন্স, আমার অনেক কলম আছে। তুমি যদি বলো আই হ্যাভ, এটা ভুলে গেলে হবে না, প্রথম ক্লাসে পড়িয়েছিলাম আই হ্যাভ পেন, এইটা ভুল। তুমি এর আগে কোনো ডিটারমিনার ইউজ করো নাই, পরে এবার প্লুরালও করো নাই, এটাকে এস বাই এস যুক্ত করো নাই, প্লুরাল করো নাই, সো এই বাক্যটা ভুল গ্রামাটিক্যালি। ঠিক আছে, আই হ্যাভ পেন ভুল, বলতে হবে আই হ্যাভ এ পেন অথবা আই হ্যাভ পেন্স। ঠিক আছে, সো দা ইউজ করবা, দা কান্ট্রি, ওকে, অথবা আওয়ার ইউজ করবা, আওয়ারও কিন্তু একটা ডিটারমিনার। ঠিক আছে, আওয়ার কান্ট্রি দিতে পারো, যা আমাদের দেশ। আচ্ছা, এখন হচ্ছে পরিবেশ রক্ষা করতে হলে আমাদের প্লাস্টিক ব্যবহার কমাতে হবে, এই জিনিসটা কি পারবা তোমরা ট্রান্সলেট করতে? নুসরাত জাহান তরুণী, হ্যাঁ কান্ট্রি কমন নাউন, তাই দায় বসেছে, ইয়েস গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, রাসনামণি ক্লিয়ার, অনেক ক্লিয়ার হয়ে গেছে তাই তো, ওকে। আচ্ছা, এখন এটাকেও পারবা, প্লাস্টিক পরিবেশ রক্ষা করতে, মানে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এই জিনিসটা কিন্তু শেষে বলছে, তে আছে তে তাহলে টু রক্ষা, প্রোটেক্ট, টু প্রোটেক্ট পরিবেশ, দ্য এনভায়রনমেন্ট, দা বসতে দি এনভায়রনমেন্ট, নট দা, দি এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষা করতে। হ্যাঁ, আমাদের প্লাস্টিক ব্যবহার কমাতে, প্লাস্টিক ব্যবহার ইংরেজি হচ্ছে তুমি দুইভাবে ব্যবহার করতে পারো, দ্য ইউজ অফ প্লাস্টিক অথবা প্লাস্টিক ইউসেজ, এটার উচ্চারণ হচ্ছে ইউসেজ মানে ব্যবহার। তুমি বলতে পারো প্লাস্টিক, আমি পুরোটা ট্রান্সলেট করতেছি না, তোমরা নিজেরাই পারবে এটা। প্লাস্টিক ইউসেজ মানে প্লাস্টিক ব্যবহার, অথবা তুমি বলতে পারো দ্য ইউজ অফ প্লাস্টিকের ব্যবহার। হ্যাঁ, দুইভাবে ইউজ করতে পারো, দ্য ইউজ অফ প্লাস্টিক, ওকে। আর কমানো তো ইংরেজি জানোই, ব্যবহার কমানো, এই যে সরি কমানো তো হচ্ছে আমার এখানে ভার্ব, তাই না? কমানো ইংরেজি হচ্ছে রিডিউস, সো এটা দেখি কেউ পারে কিনা। প্লাস্টিক ব্যবহার কমাতে হবে, তার মানে কি আমাদের, তার মানে উই, কমাতে হবে, কোনো কিছু করতে হবে, হ্যাজ টু, অথবা অবশ্যই করতে হবে অর্থে তুই মাস্টও ব্যবহার করতে পারো। যেমন আমাকে অবশ্যই সন্ধ্যার পরে পড়াশোনা করতে হবে, আই মাস্ট স্টাডি আফটার ইভিনিং। হ্যাঁ, সন্ধ্যার পরে আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, মাস্ট। আবার বলতে আই হ্যাভ টু স্টাডি, করতে হবে, কোনো কিছু করতে হবে বাধ্যতামূলক, আই হ্যাভ টু স্টাডি আফটার ইভিনিং। এই যে আমাদের ব্যবহার কমাতে হবে, সো তুমি ইউজ করতে উই হ্যাভ টু অথবা উই মাস্ট ইউজ করতে পারো। হ্যাঁ, উই মাস্ট রিডিউস অথবা উই হ্যাভ টু রিডিউস দ্য ইউসেজ অফ প্লাস্টিক, হ্যাঁ, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করতে। ঠিক আছে, পারা যাবে, আমি কিন্তু করে দিয়েছি। শুডের পরে বি হয় না, এটা কি কোয়েশ্চেন না কি বলতেছো? শুড একটা মডাল অফ ভার্ব, কি শুড একটা মডাল ভার্ব, পড়াবো সামনে। শুড একটা হচ্ছে প্যাসিভ পড়ানোর সময়, শুড একটা মডাল ভার্ব। এখন মডাল ভার্বের পরে যখন বি বসে কি হয়, মডাল ভার্বের পরে বি, এর পরে যদি V3 হয় তখন এটা হয়ে যায় প্যাসিভ হয়ে যায়, কি হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়। আবার যদি বি এর পরে অ্যাডজেক্টিভ বসা নরমালি, তখন হবে যে হি মাস্ট বি বিজি রাইট নাও, হি মাস্ট বি বিজিটা এখানে অ্যাডজেক্টিভ, সে এখন হয়তো ব্যস্ত আছে। আবার মডাল ভার্বে যখন বির পর V3 বসাও তখন এটা প্যাসিভের মতো অর্থ দিবে, তোমাদের পড়াবো সামনে। ঠিক আছে, সো বি বসতে পারে, ডিপেন্ডস অন দ্য মিনিং, তুমি আসলে কোন মিনিংটা চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। করেছে, উই মাস্ট রিডিউস দ্য ইউজ অফ প্লাস্টিক টু প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট। ওকে, আফরোজা বর্ষা, নিহা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে কি হবে, একই কথা, আমাদের সিআরডিএম এর হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবা, জাস্ট এতটুকুই। অ্যাডমিশন গ্রুপে যুক্ত হয়ে যাবা, ফ্রি। সাপোর্ট গ্রুপ, এইচএসসি সাপোর্ট গ্রুপ আছে, অ্যাডমিশন একাডেমিক অ্যাডমিশন সাপোর্ট গ্রুপ, এইচএসসি 27 সাবজেক্ট উভয়ের জন্য আছে, এবং হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স আছে, এখানেও ভর্তি হতে চলে, তুমি যা চাও এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবা, শেষ। আচ্ছা, এবার হচ্ছে আমরা শিখবো কি রিলেটিভ প্রোনাউন শিখবো, কি শিখবো, রিলেটিভ প্রোনাউন শিখবো গাইস। এখন রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন আসলে কোনগুলো এবং এটা আসলে কি জন্য ব্যবহার করা হয়। দেখো, রিলেটিভ প্রোনাউনটা আমরা আগে দেখে নিই। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ, হুম, দ্যাট, হুজ, হোয়ার, হোয়েন, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তুমি আগে বলতে পারো ভাই এটা তো একটু আগে পড়ালেন WS ওয়ার্ড, এটা কি পড়ালেন, WS ওয়ার্ড পড়ালেন,
হ্যাঁ, এগুলো ডাব্লিউএস ওয়ার্ড যখন এটা বাক্যের শুরুতে ব্যবহার হবে, যখন বাক্যের শুরুতে এসে প্রশ্ন করার জন্য এগুলোকে ব্যবহার করা হবে, তখন ইট উইল বি কল্ড ডাব্লিউএস ওয়ার্ড। এটাকে ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে ডাব্লিউএস ওয়ার্ড বলা হবে। আর যখন এগুলো বাক্যের মাঝখানে এসে আগের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তখন এটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। কি হয়ে যাবে? রিলেটিভ প্রোনাউন। তার মানে এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো যখন আমার এই প্রোনাউনগুলো, হ্যাঁ, যখন আমার বাক্যের মাঝখানে এসে আগের কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত পরিচয় দিবে, তখন সেটা আমার রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন কি জন্য ইউজ করতে পারি? ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউন ইউজ করবো আমরা যদি কোনো নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে চাই, বেশি করে বলতে চাই, তখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করব। ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন ইউজ করব। যেমন দেখুন, আমি এখানে তোমাদের ইংরেজি দিয়ে কিছু বাক্য একটু দেখাই। বলছে দ্য ওম্যান, মূলত দেখো, দ্য ওম্যান হু লিভস নেক্সট ডোর টু মি, যে মহিলাটা আমার হচ্ছে নেক্সট ডোর টু মি, মানে আমাদের বাসার পাশে বা হচ্ছে ফ্ল্যাটের পাশে বাস করে, ইজ এ ডক্টর, সে হচ্ছে একজন ডাক্তার। আচ্ছা, মূলত বাক্যটা কিন্তু আমি যদি এটা না ইউজ করতাম, এটা মূল বাক্যটা কি? দ্য ওম্যান মানে মহিলাটা ইজ এ ডক্টর, দ্য ওম্যান ইজ এ ডক্টর। বাক্যটা কমপ্লিট, বাক্যটা কমপ্লিট। দ্য ওম্যান ইজ এ ডক্টর, মহিলাটা হচ্ছে একজন ডাক্তার। কমপ্লিট না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাক্য কমপ্লিট, অর্থ হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি এখানে এই ওম্যান সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে। তাহলে আমি কি ইউজ করব? এজ রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম হু। কখন ইউজ করা হয় আমি সামনে দেখাবো সবই। এখানে জাস্ট দেখো, হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। তুমি যদি ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত তথ্য দিতে চাও, সেক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে হু। যেমন দ্য ওম্যান, মহিলাটা, হু যে, এবার তুমি এখানে ভার্ব বসাও, বাস করে। হু লিভস, যে বাস করে। এখানে লিভস কেন হলো? এখানে লিভ কেন হলো? বা লিভস ভার্ব শেষে এস যুক্ত করলাম, এটা আসলে কি অনুযায়ী যুক্ত করলাম? দেখো, রিলেটিভ প্রোনাউনের আগে, রিলেটিভ প্রোনাউনের পরে তুমি যে ভার্বটা বসাবা, ওই ভার্বটা বসবে তোমার নর্মালি যে বিষয়টা, সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন দ্বারা সবসময় তার আগের নাউনকে বোঝায়। এটা ক্লিয়ার কিনা? আগের নাউন বোঝায়। তো রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে, ওইটা হচ্ছে আগের নাউন অনুযায়ী বসবে। সো দ্য ওম্যান অনুযায়ী আমার এখানে এই ভার্বটা বসবে। আর দ্য ওম্যান যেহেতু হচ্ছে আমার সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি এখানে যে ভাবের সাথে এস বাই যুক্ত করলাম। দ্য ওম্যান, মহিলাটা, হু লিভস, যে বাস করে, নেক্সট ডোর টু মি, হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের পাশে, আমাদের পাশে, ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। ঠিক আছে? পারা যাবে? তাহলে আমি এই হু দিয়ে এই ওম্যান সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিলাম, যে কোন মহিলাটা ডাক্তার? যে মহিলাটা ওই যে আমাদের পাশে বাস করে, ফ্ল্যাটের পাশে। এটা একটা দেখো, বলছে উই হেল্পড সাম পিপুল, আমরা কিছু মানুষকে সাহায্য করেছিলাম। বাক্যটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, উই হেল্প সাম পিপুল। কিন্তু তুমি যদি এই পিপুল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে চাও, সেক্ষেত্রে তুমি ইউজ করবা এই যে হুজ কার, যাদের গাড়ি, হ্যাঁ, হ্যাড ব্রোকেন ডাউন মানে নষ্ট হয়ে গিয়েছিল। ব্রেক ডাউন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, ব্রেক ডাউন। কোনো যন্ত্রপাতি, হ্যাঁ, কোনো যন্ত্রপাতি, গাড়ি, হ্যাঁ, যন্ত্রপাতি বলতে তোমার ধরো যে কম্পিউটার, ল্যাপটপ, তারপর হচ্ছে ক্যামেরা, ঠিক আছে কিনা, এসি, তারপর হচ্ছে ফ্যান, হ্যাঁ, লাইট, এই যে, তারপর হচ্ছে তোমার হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেট, ট্রেন, প্লেন, যা এক কথায় যন্ত্রপাতি, কোনো ইলেকট্রনিক যন্ত্র, কোনো জিনিসপত্র, এগুলো নষ্ট হয়ে যাওয়ার অর্থে আমরা ব্রেক ডাউন ফ্রেজটা ইউজ করি, ফ্রেজাল ভার্বটা। সো উই হেল্প সাম পিপল, আমরা কিছু মানুষকে সাহায্য করেছিলাম। হুজ কার, যাদের গাড়ি বলতে এই যে সমস্ত মানুষের গাড়ি, হ্যাড ব্রোকেন ডাউন মানে নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা দেখো, আমি এই যে তোমাদের বিষয়টা মনে আছে কিনা, এই দেখো একটা সেন্টেন্স আমি কিন্তু এখানে ভার্বের 2 নং ফর্ম ইউজ করেছি। এখানে কিন্তু আমি ইউজ করছি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছি, আর এখানে ইউজ করেছি আমি পাস্ট পারফেক্ট টেন্স। মনে আছে পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স কখন ইউজ করতে হয়? যখন হচ্ছে অতীতে দুইটা কাজ হয়, অতীতকালে দুইটা কাজ হয়, তো দুইটার ভিতরে যেটা আগে হয় সেটা আমরা ইউজ করি পাস্ট পারফেক্ট টেন্সে, এবং যেটা পরে হয় সেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করি, তাই না? যেমন হচ্ছে গাড়িটা আগে নষ্ট হয়ে গেছে না, তারপরে না তুমি হেল্প করছো, তার মানে নষ্ট হয়ে যাওয়ার কাজটা আগে হওয়ার কারণে আমরা এটা পাস্ট পারফেক্ট ইউজ করছি। আমরা কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স পড়ানোর সময় বলেছিলাম, সো মনে না থাকলে আরেকবার দেখে নিবে। নষ্ট পরে আমরা হেল্পটা করছি, এটা আমি পাস্ট ইনডিফিনিট ইউজ করছি। ঠিক আছে? ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও। এখন হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউন। এবার তুমি দেখে নাও সবগুলো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। হু এর অর্থ হচ্ছে যে, যিনি, যারা, হ্যাঁ, যখন যারা থাকবে তখনও হু, যারা থাকবে মানে এটা প্লুরাল, হ্যাঁ। আর যে, যিনি,
যিনি হচ্ছে তোমার যে সম্মান দেওয়ার জন্য আমরা যে আপনি আপনা আপনি করে কথা বলি, এই ক্ষেত্রে যিনি হয়। সো যে যিনি থাকা মানে আমি সেখানে হু ইউজ করব, হুটা ইউজ করতে হবে ব্যক্তির ক্ষেত্রে। হুইস অর্থ হচ্ছে যেটি, এটা আমরা কখন ইউজ করব? বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। দ্যাট মানেও যেটি, এটাও আমরা ইউজ করব বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। হোম মানে যাকে যাদেরকে, এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ইউজ করতে হবে। হুজ মানে যার যাদের, হ্যাঁ হুজ মানে যার যাদের, এটাও হচ্ছে আমরা ব্যক্তির ক্ষেত্রে ইউজ করবো। হ্যাঁ ব্যক্তি ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে ইউজ করব। তা হচ্ছে হোয়েন মানে যখন, এটা কখন ইউজ করব? সময়ের ক্ষেত্রে। কখন? হোয়েন মানে কখন ইউজ করব? যখন সময়ের ক্ষেত্রে ইউজ করব। হয় মানে যেখানে, ঠিক আছে, হয় মানে কেন, যখন কারণ বোঝাবে তখন আমরা হয় ইউজ করব। ঠিক আছে কিনা? ঠিক আছে। হ্যাঁ দেখো অর্থটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? তোমরা এটা খেয়াল করেছো? এটা কিন্তু সব, যখন বললাম না যে এগুলো কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড নর্মাল, এগুলো যখন বাক্যের শুরুতে আসবে তখন এটা হয়ে যাবে ডাব্লিউএস ওয়ার্ড, অর্থটা হবে হুয়ে, অর্থ হবে কে, হু আর ইউ, তুমি কে, হ্যাঁ হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। হুইস অর্থ হবে তখন কোনটি, হ্যাঁ হুইস বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার হুম, হুজ, এগুলা। হোয়েন মানে তখন, হোয়েন হবে তখন কখন অর্থে। কিন্তু যখন এটা রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে তখন এটার অর্থটাও চেঞ্জ হয়ে যাবে, নামটাও, সরি নাম তো অলরেডি চেঞ্জ। যখন এগুলো বাক্যের মাঝখানে আসবে, বিষয়টা হচ্ছে যখন এগুলো বাক্যের মাঝখানে আসবে তখন এটা নামও চেঞ্জ হবে, অর্থও চেঞ্জ হবে। নাম হবে রিলেটিভ প্রোনাউন, অর্থও তো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো হোয়েন অর্থ হয়ে যাচ্ছে যখন, আগে ছিল রিলেটিভ ডাব্লিউএস ওয়ার্ড হলে কখন, হওয়ার অর্থ হয়ে যাচ্ছে যেখানে। ঠিক আছে কিনা? এই আর কি। এবার হচ্ছে আমরা একটু পরে চলে যাই, ইংরেজি করার নিয়মটা আমরা একটু দেখি যে ইংরেজিটা কিভাবে করবো। বলছে তিনি একজন শিক্ষক যিনি আমাকে ইংরেজি শেখান। হ্যাঁ তিনি একজন শিক্ষক যিনি আমাকে ইংরেজি শেখান, এটা ইংরেজি কি হবে? দেখো তিনি একজন শিক্ষক, এটা তো ইংরেজি তোমরা পারবাই। তিনি একজন শিক্ষক, এটা তো আলাদা একটা সেন্টেন্স। তিনি একজন শিক্ষক মানে কি? বাকি কোনো ভার্ব নেই, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভাবটা উজ্জ্বল। তিনি হন একজন শিক্ষক, এই হন হওয়া, হওয়া, তার মানে এম ইজ আর ইউজ করতে হবে। তিনি মানে হি, হি। হন মানে হওয়া, তো ইজ ইউজ করলাম, হি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ, হি ইজ, তিনি একজন শিক্ষক, এ টিচার, হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। যিনি, যিনি মানে আমার যে হু ইউজ করতে হবে, হু, এই যে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তিনি একজন শিক্ষক যিনি মানে যে শিক্ষক আমাকে ইংরেজি শেখান, তো আমি যিনির পরিবর্তে লিখলাম হু। হু, এখানে আমি হু লিখলাম কারণ হচ্ছে আমার এই শিক্ষক তো ব্যক্তি, এজন্য হু ইউজ করলাম। হি ইজ আ টিচার হু আমাকে ইংরেজি শেখান, আমাকে ইংরেজি শেখান, তার মানে হচ্ছে টিচেস মি, আমাকে শেখান ইংলিশ, আমাকে ইংরেজি শেখান। এটা তো পারবা, এগুলো তো ট্রান্সলেট সহজ। তো টিচেস কেন হলো? এই যে হু এর আগে তো আমার টিচার হচ্ছে, হু দ্বারা তো আমার এখানে টিচারকে বোঝাচ্ছে, আর এই টিচার তো আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমি এখানে ভার্বের সাথে এস বা এস যুক্ত করলাম, যেহেতু আমার হচ্ছে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। শেখান মানে কি? তিনি প্রতিদিনই আমাকে শেখান, বর্তমানকাল। হি ইজ আ টিচার হু টিচেস মি ইংলিশ, তিনি একজন শিক্ষক যিনি আমাকে ইংরেজি শেখান। দেখো এটা ছোট ছোট বাক্য শেখাচ্ছি না, বড় বড় বাক্য শেখাবো, পরে শেখাবো, শুধু ক্লাস করো। হ্যাঁ বড় বড় বাক্য শেখাবো তোমাদেরকে, ছোট ছোট বাক্যগুলো আগে করতে হবে। এবার এখানে এটা আমি বাংলা অর্থ সহ প্র্যাকটিস দিচ্ছি, তোমরা নিজেরা একটু করতে পারো। বলছে যে আমি এমন একজন ব্যক্তিকে খুঁজছি যার ইংরেজিতে ভালো দক্ষতা আছে, মানে আমি একজন ব্যক্তিকে খুঁজছি, মানে কি? লুক ফর মানে খোঁজা, লুক এটা একটা ফ্রেজাল ভার্ব, লুক ফর মানে খোঁজা। সো আই এম লুকিং ফর এ পারসন, আমি একজন ব্যক্তিকে খুঁজছি যার ইংরেজি দক্ষতা, যার মানে কি? হু, 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 হু দ্বারা ব্যক্তিকে, ব্যক্তির ক্ষেত্রে হু, হু ভালো দক্ষতা আছে, আছে থাকা মানে তো এগুলো সব পড়ানো, হ্যাজ হবে, হু হ্যাজ স্কিলস ইন ইংলিশ, যার ইংরেজিতে ভালো দক্ষতা আছে। আছে থাকে বাংলা বাক্যে শেষে আছে থাকা মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে না? এবং মেন ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ বসে, মনে আছে প্রথম ক্লাসে পড়িয়েছিলাম সম্ভবত। হ্যাভ হ্যাজ বসে, হ্যাজ বসালাম কারণ হু দ্বারা এখানে এই পার্সনকে বোঝাচ্ছে, এই পার্সনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ বসালাম। মনে হচ্ছে না যে সকল ভার্বের শেষে ইজ থাকে, যেমন ইজ, হ্যাজ, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে ডাজ, এরকম যে সকল ভার্বের শেষে এস থাকে এই ভার্বগুলো কোথায় বসে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে? ইতি আক্তার, কিছুদিন আগে আমার এক্সাম ছিল, আমি আপনার ক্লাস করেছিলাম, তো এক্সাম ভালো হয়েছে। যাক, শুনে ভালো লাগলো যে আমার ক্লাস করে তোমার এক্সামটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। ক্লাস করবা, ক্লাস করবা, কিছু না কিছু শিখতে পারবা আশা করি। আর যারা একেবারেই মনে করো যে ফুল সিলেবাস কমপ্লিট করতে চাও আর কি, একেবারে বেসিক থেকে, তারা হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, কারণ ফ্রি ক্লাসে সব শেখানো সম্ভব হয় না। ফ্রি হ্যান্ড রাইটিংটা হয়তো ফ্রি, বাকি কিন্তু আর ওগুলো ফ্রি না, কারণ ওখানে অনেক হচ্ছে তোমার ইফোর্ট দিতে হয়। তো সো বাকিগুলোর জন্য তোমার কোর্সে ভর্তি হতে হবে। আমাদের একাডেমিক কোর্স আছে, 26 আছে, 27 আছে, অ্যাডমিশনের কোর্স চলতেছে, কিন্তু এখন 26, 27 উভয় ভর্তি হয়ে যেতে পারো।
যারা এখন থেকেই একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও তোমরা এখনই ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সে, এবং সব থেকে সুলভ কম মূল্যে আমরা দিচ্ছি। অন্য কোর্স 4,000 টাকা, ঠিক আছে, 3,000, 3,500 এরকম, 5,000 এরকম, আর মাত্র 2,500 টাকায় বাংলা, ইংলিশ, আইসিটি, এই জিকের ফুল সব কমপ্লিট করিয়ে দিব আমরা ইনশাল্লাহ। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দেওয়ার জন্য আমরা বসে আছি, বুঝছো, বসে আছি, কিন্তু তোমাদের জাস্ট আমাদের গাইডলাইন এই স্ট্র্যাটেজিটা ফলো করে একটু ডেডিকেশন দিয়ে পড়তে হবে, জাস্ট এতটুকুই। কারণ তোমরা চান্স পাইলে তখন আমাদেরও একটু সুনাম হবে যে আমাদের এখান থেকে এই যে এরা চান্স পেয়েছে, আমরা তখন তোমাদেরকে বিভিন্ন নামি দামি গিফট দিব, ঠিক আছে কিনা, যে আমাদের স্টুডেন্টরা চান্স পেয়েছে, তাই না? মানে আমরা চান্স পাওয়ানোর জন্য বসে আছি, তোমাদেরকে জাস্ট নিতে হবে, এই আর কি। আচ্ছা, এখন আরও এখানে বাক্য আছে, সো এই বাক্যগুলোকে নিজেরা একটু দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবে শেষ, কারণ সবগুলো আমার দেখানো সম্ভব হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বলছে যাকে যাদেরকে, আমি আজ সকালে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি, যাকে মানে হোম ইউজ করে, যাকে অনেকদিন দেখিনি, হ্যাঁ, যাকে অনেকদিন দেখিনি, আজ সকালে দিস মর্নিং বসালাম, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি, এটা ইংরেজি তো পারবাই, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি। আচ্ছা, তো আই মেট মাই ফ্রেন্ড, আচ্ছা এটা পাস্ট ইনডিফিনিটও করা যায় আর প্রেজেন্ট পারফেক্টও করা যায়, এটা করলে হচ্ছে, দেখো আজ সকালে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি, তুমি এটা ইউজ করতে পারো দিস মর্নিং আই মেট মাই ফ্রেন্ড ইউজ করতে হবে। দেখো একটা বিষয় হচ্ছে, আজ সকালে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি বলতে, আজ সকালে সাক্ষাৎ যখন করেছি, এখন দুপুর হয়ে গেছে, তার মানে কি সাক্ষাৎ করাটা কিন্তু অতীত হয়ে গেছে, এখন এর জন্য পাস্ট টেন্স ইউজ করলাম এখানে। আজ সকালে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম বা করেছি, তার মানে কি এখন আর সকাল নেই, সকালে সাক্ষাৎ করেছি মানে কি আমি যখন কথাটা বলতেছি তখন তো আর সকাল না, তখন হয়তো বিকাল বা দুপুর বা রাত্র, তাই না? তো কাজটা কিন্তু অতীত হয়ে গেছে, সাক্ষাৎ করার কাজটা, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হচ্ছে, যে দিস মর্নিং আই মেট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি, যাকে, এই যে যাকে মানে হুম, অনেকদিন দেখিনি, সো আই হ্যাভেন্ট সিন ফর এইজেস, দেখো ফর এইজেস মানে অনেক দিন, হ্যাঁ অনেক দিন আমি দেখি নাই, ঠিক আছে? হ্যাঁ, আজ সকালে টুডেস মর্নিং কেন হবে? টুডে মানে তো না টুডেস মর্নিং না, আজ সকাল মানে হচ্ছে দিস মর্নিং, আজ রাত মানে হচ্ছে টুনাইট, ঠিক আছে? আজ দুপুর, আজ হচ্ছে তোমার কি বলতে বিকাল মানে দিস আফটারনুন, তারপর হচ্ছে আজ সন্ধ্যা দিস ইভিনিং, দিস নট টুডে, ঠিক আছে? ব্যতিক্রম, এগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, আজ সন্ধ্যায় তোমার সাথে দেখা করব, দিস ইভিনিং আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব, ঠিক আছে? অনেকে সায়েন্সের এবং হচ্ছে কমার্সের চাচ্ছ কোর্স, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের টিচার নাই, তো ভালো টিচার ম্যানেজ করা কষ্ট, সো টিচার নাই, আমরা হচ্ছে এই প্রথমবারের জন্য একটু কষ্ট হবে, আমরা সামনেও কমার্স সায়েন্স সবগুলো ইনশাল্লাহ শুরু করব, তো প্রথমবার হিসেবে আমরা হচ্ছে এটা দিতে পারতেছি না তোমাদেরকে। হ্যাঁ, আমরা ইউনিট নিয়ে এবার কাজ করছি, তো তোমাদের যাদের বাংলা এবং ইংরেজি লাগবে তোমরা হচ্ছে অল্প টাকা দিয়ে, মানে শুধু বাংলা না কি বলা যায়, সায়েন্স কমার্স তোমাদের তো ইংলিশ আছে, সো ইংলিশের জন্য ইংলিশটা করতে পারো তোমরা, এই আর কি, শুধু ইংলিশটা করলা, তো বাকিগুলো আমরা এখন দিতে পারতেছি না, আমরা সামনে ইনশাল্লাহ ভালো ভালো টিচার আনার চেষ্টা করব সামনের বছর থেকে। হ্যাঁ, এবার হয়তো সম্ভব হবে না আমাদের ক্ষেত্রে। আচ্ছা, ক্লিয়ার? এবার হচ্ছে হুজ মানে কি, হুজ মানে হচ্ছে যার, যাদের। তো দেখো বলছে আমরা সেই লোকটির বাড়িতে গিয়েছিলাম যার বাগান খুব সুন্দর, বা তুমি কি সেই লোকটিকে চেনো যার ভাই একজন খেলোয়াড়, এটা হয়ে গেছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে আমরা সেই লোকটির বাড়িতে গিয়েছিলাম যার বাগান খুব সুন্দর, আমরা লোকটির বাড়িতে গিয়েছিলাম, ইংরেজি করো কি হবে, উই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান, আমরা লোকটির বাড়িতে গিয়েছিলাম, যার বাগান, তাহলে হুজ গার্ডেন, হুজ গার্ডেন খুব সুন্দর মানে কি যার বাগান হয় খুব সুন্দর, এখানে হয় ভার্বটা উজ্জ্বল আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এম ইজ আর ইউজ করতে হয়েছে, হুজ গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, যার বাগানটা হচ্ছে খুব সুন্দর, ঠিক আছে? সায়েন্স নিয়ে পড়তেছি কি এটা সাজ্জা, তাও হচ্ছে বি ইউনিটে এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, সায়েন্সদের জন্য তো বিশাল সুযোগ, সায়েন্স হচ্ছে সায়েন্সরা দেখো ওদের আলাদা একটা স্পেশালাইজড ইউনিট আছে ঢাকা ইউনিভার্সিটি, ক ইউনিট, এখানে পরীক্ষা দিতে পারে, ওরা আবার হচ্ছে বি ইউনিটেও পরীক্ষা দিতে পারে, বি ইউনিটে পরীক্ষা দিতে পারে, বি ইউনিটে আর্টস কমার্স সায়েন্স সবাই পরীক্ষা দিতে পারে, ঠিক আছে কিনা? আবার সায়েন্সের বুয়েটে দিতে পারে, মেডিকেলে দিতে পারে, মানে পরীক্ষা দেওয়ার জায়গার অভাব নাই। হ্যাঁ, যে কোনো একটা চান্স না হলে আরেকটা সুযোগ থাকে, কিন্তু আমরা যারা মানবিকের, হ্যাঁ আমাদের কিন্তু চান্স খুবই কম, ঢাকা ইউনিভার্সিটিতে শুধু আমরা বি ইউনিটেই পরীক্ষা দিতে পারি, মানে এখানে চান্স না হলে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন শেষ,
ইকোনমিক্স আমাদের রেকর্ডেড কোর্স আছে, তুমি চাইলে কিনে নিতে পারো, মাত্র 300 টাকা কোর্স ফি সিআরডিএমিতে আছে রেকর্ডেড কোর্স, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তোমাদের আইসিটি তারেক ভাই অর্থাৎ যিনি জিকে নেবেন তিনি এই ক্লাসটা নিয়েছেন, সো তোমরা করতে পারো। এবার হচ্ছে হুইজ মানে যেটি, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে বোঝায়, তাই না? কি বলতেছে, আমি সেই ছবিটি হারিয়ে ফেলেছি যা তুমি আমাকে দিয়েছিলে। ইংরেজি করো, আমি ছবিটা হারিয়ে ফেলেছি। ইংরেজি কি? আই লস্ট দ্য পিকচার। আমি ছবিটা হারিয়ে ফেলেছি। এটা তো পারবা, এগুলো ট্রান্সলেট তো এতক্ষণ ধরে শিখাই আসলাম, এগুলো তার ভুল হওয়ার কথা না। সো আই লস্ট দ্য পিকচার, আমি ছবিটা হারিয়ে ফেলেছি। যা 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 মানে কি? যা মানে যে ছবি, তার মানে এখানে এই যা দ্বারা কিন্তু বস্তু বোঝাচ্ছে, বস্তু, এর জন্য হুইস, মানে হুইস দ্বারা এই যে পিকচারকে বোঝাচ্ছে। আমি ওই ছবিটা হারিয়ে ফেলেছি, যা, হুইস যেটি, যেটি বা যা, যা বলতে যে ছবিটি, যে ছবিটি, হ্যাঁ, ইউ গেভ মি, তুমি আমাকে দিয়েছিলে। ক্লিয়ার? এই বিষয়গুলো ক্লিয়ার। রিলেটিভ প্রোনাউন এগুলো একটু খেয়াল করবা। এই যেখানে সব এরকম, নিজে নিজে পড়ে নিয়ে এগুলো বোঝানোর কিছু নাই। এখানে স্থান হচ্ছে, দেখো বলতেছে এটি সেই স্কুল, এটা না দেখি, এটা দেখি, আমরা সেই গ্রামে গিয়েছিলাম, মানে আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে আমার দাদা থাকতেন। হ্যাঁ, সো আমরা গ্রামে গিয়েছিলাম, ইংরেজি উই ভিজিটেড দ্য ভিলেজ, ওই গ্রামে গিয়েছিলাম যেখানে, মানে হোয়ার যেখানে বলতে যে গ্রামে। হ্যাঁ, তো এই হোয়ার দ্বারা কিন্তু এই ভিলেজকে বোঝাচ্ছে, সো হোয়ার এখানে একটা রিলেটিভ প্রোনাউন। উই ভিজিটেড দ্য ভিলেজ, আমরা সেই গ্রামে গিয়েছিলাম, হোয়ার যেখানে মাই গ্র্যান্ডফাদার লিভড, আমার দাদা বাস করতেন। হয়ে গেল। সো এইভাবে একটু করে ফেলবা গাইস, এইভাবে একটু করে ফেলবা। এই যে পরে হোয়েন, এটা করে ফেলবা। হ্যাঁ, হোয়েন মানে যখন, যে সময়, হ্যাঁ, সময় বোঝায়। যেমন আমি সেই দিনটি, আমি সেই দিনটি, এটা ভুল গেছে, আমি সেই দিনটির স্মরণ করি হবে এখানে, স্মরণ করি, আমি সেই দিনটি স্মরণ করি। আমরা যখন আমরা প্রথম দেখা করি হবে এখানে, করি বা করেছিলাম হবে, এটা ভুল হয়েছে, টাইপ হয়েছে, করেছিলাম। হ্যাঁ, সো আই রিমেম্বার দ্য ডে, আমি সেই দিনটির কথা স্মরণ করি। হোয়েন যখন মানে যে দিনে, হ্যাঁ, উই ফার্স্ট মেট, আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। এইভাবে বাকিগুলো সব করে ফেলবা। 2010 সাল শেষ। এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করবা, বারবার দেখবা, হয়ে যাবে। হয় মানে কেন, যে কারণে, মানে কারণ বোঝাবে। বলছে আই নো দ্য রিজন, আমি কারণটা জানি। হয় কেন, কেন হি গট অ্যাংরি, সে কেন রাগান্বিত হয়েছিল। ঠিক আছে, কেউ জানে না সে কেন হঠাৎ চলে গেল। নোবডি নোজ, কেউ জানে না দ্য রিজন, কারণটা। হয় কেন হি সাডেনলি লেফট, সে কেন চলে গেল। এভাবে করে ফেলবা। আচ্ছা, একটা জিনিস এটা পড়াই দিই। দেখো, রিলেটিভ প্রোনাউন দ্বারা কি সম্পূর্ণ বাক্যকে বোঝানো যায়। তোমরা এখন বাক্য তৈরি করবে, আমি একটু বোঝাই দিই। রিলেটিভ প্রোনাউন দ্বারা তুমি পুরো বাক্যটাকে বোঝাইতে পারবা। যেমন তুমি দেখো যে দ্য ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, ওয়াজ ছিল টেরাবল মানে ভয়াবহ, আবহাওয়া ছিল টেরাবল মানে খুব খারাপ ছিল আর কি। দ্য ওয়েদার ওয়াজ টেরাবল, আবহাওয়া ছিল খুবই খারাপ, হ্যাঁ, ভয়ঙ্কর। এই যে আবহাওয়া ছিল খুবই খারাপ, হুইস যেটি বলতে এই যে আবহাওয়া খারাপ ছিল, এই জিনিসটা মেড আওয়ার ট্রিপ মানে আমাদের জার্নিটা, আমাদের ভ্রমণটা করেছিল লেস এনজয়েবল মানে কম উপভোগ্য করেছিল। মানে আবহাওয়া খারাপ ছিল মানে কি, তোমরা ভালো করে ঘুরতে পারো নাই। ধরো গেছো সেন্ট মার্টিন, সারাদিন বৃষ্টি হচ্ছে, সো বের হইতে পারো নাই, সমুদ্রে গোসল করতে পারো নাই। তারপরে মনে করো যে হচ্ছে, আর পাহাড়ে গেলে তো শেষ, পাহাড়ে গেলে একদম শেষ, বৃষ্টি হইলে নামতে পারবা না, উঠতে পারবা না, পাহাড়ে জীবন কাটায় দিতে হবে। সো মনে করো এরকম একটা, কেউ পাহাড়ে গেছে ঘুরতে, তো আবহাওয়া ছিল খারাপ, তো এই আবহাওয়া খারাপ জিনিসটা ওদের একদম জার্নিটাকে নষ্ট করে দিচ্ছে, কম উপভোগ্য করে তুলেছে। বলছে দ্য ওয়েদার ওয়াজ টেরাবল, আবহাওয়া ছিল খারাপ। হ্যাঁ, আবহাওয়া ছিল খারাপ, তো এই যে আবহাওয়া খারাপ ছিল, এই জিনিসটা, এটা কিন্তু একটা বাক্য, সাবজেক্ট ভার্ব, এটা একটা বাক্য। তো এই আবহাওয়া খারাপ থাকা জিনিসটা কি করছে, তাদের এই যে জার্নিটা, এটাকে কম উপভোগ্য করে তুলেছে। তার মানে এখানে এই হুইস দ্বারা পুরো বাক্যটাকে বোঝাচ্ছে, দ্য ওয়েদার ওয়াজ টেরাবল হুইচ মেড আওয়ার ট্রিপ লেস এনজয়েবল। আবার দেখো বলছে দ্য টিম বা দলটা লস্ট মানে হেরে গিয়েছিল, দ্য ফাইনাল ম্যাচ, বলছে দলটা ফাইনাল ম্যাচ হেরে গিয়েছিল। হুইচ যেটি বলতে এই যে এই জিনিসটা হেরে যাওয়ার, এই যে জিনিসটা, দলটা যে ফাইনাল ম্যাচ হেরে গেল, এই জিনিসটা অস ছিল ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশাজনক, ফর দ্য ফ্যান্স মানে ফ্যানদের জন্য ছিল হতাশাজনক। তাহলে এইখানে কিন্তু আমার হুইচ দ্বারা পুরো বাক্যটাকে বোঝানো যাচ্ছে। তুমি এরকম পুরো বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে চাইলেও তুমি এরকম হুইজ দ্যাট এগুলো ব্যবহার করতে পারো। মানে নর্মালি হুইজ ব্যবহার করবা আর কি, বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে হুইজ ব্যবহার করবা শুধু। এবার আরো আছে মিরাজ ডিডন্ট রেসপন্ড টু মাই মেসেজ, মিরাজ হচ্ছে আমার মেসেজে রিপ্লাই দেয় না, এই যে রিপ্লাই দেয় না এই জিনিসটা, হুইজ যেটি বলতে রিপ্লাই না দেওয়ার জিনিসটা ইজ এ স্ট্রেঞ্জ, এটা হচ্ছে কিছুটা অদ্ভুত। বিকজ কারণ হি ইউজুয়ালি রিপ্লাইজ কুইকলি, সে হচ্ছে দ্রুত রিপ্লাই দিয়ে থাকে সাধারণত। তো এরকম করা যায়। হ্যাঁ, ঠিক আছে। এবার তোমরা একটু করো, তোমরা একটা বানাতো বাক্য দেখে আমি একটু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আই ডিডন্ট
গেট এ প্লাস, আমি এ প্লাস পাইনি, হুইস, এটাতে বাক্যটা কমপ্লিট করো। আই ডিডন্ট গেট এ প্লাস, আমি এ প্লাস পাইনি, হুইস, যেটি, বলো। এই যে এ প্লাস না পাওয়া জিনিসটা তোমাকে কি করেছে, বা এ প্লাস না পাওয়া জিনিসটার কারণে কি হয়েছে, এটা তুমি করো, দেখি পারো কিনা। আই ডিডন্ট গেট এ প্লাস, হুইস, বা এ প্লাস না পাওয়াটা তোমার জন্য কি ছিল, এরকম টাইপ কিছু একটা করে ফেলো। তানিয়া করছে আই ডিডন্ট গেট এ প্লাস হুইচ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং টু, যেটা আমার কাছে ছিল হতাশাজনক। সুন্দর হয়েছে, সুন্দর। আই ডিডন্ট গেট এ প্লাস হুইচ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং টু মি বা ফর মাই, আই ডিডন্ট গেট এ প্লাস হুইচ ব্রোক মাই, সুন্দর সেন্টেন্স, হুইচ ব্রোকেন দিয়ে ফেলছে, হ্যাঁ একটু ভুল করে ফেলছো। ব্রেকের 2 নম্বর ফর্ম বিআরই, ব্রেক মানে ভাঙা, এটা 2 নম্বর ফর্ম হচ্ছে ব্রোক, হ্যাঁ 3 নম্বর হচ্ছে ব্রোকেন। 3 নম্বর ফর্ম তো ইউজ করা যাবে না, 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে, অথবা 1 নম্বর ফর্ম। আই ডিডন্ট গেট এ প্লাস হুইচ ব্রোক মাই মাদার্স হার্ট, যেটা আমার মায়ের হৃদয়কে ভেঙে দিয়েছিল। সুন্দর বাক্য। আই গেট এ প্লাস হুইচ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং ফর মি, ফর মাই প্যারেন্টস, পিতামাতার জন্য হতাশাজনক। এই তো, মানে এরকম একটা বাক্য লিখবা, লেখার পরে ওইটা সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দিতে চাও, তুমি হুইচ ইউজ করবা। কি করবা? হুইচ ইউজ করবা। হুইচ ইউজ করে তুমি হচ্ছে দিয়ে দিবে একটা তথ্য। এখন একটা জিনিস মনে রাখবা, হুইচের পরে যে ভার্বটা, ওটা কিন্তু সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। এই যে সুন্দর মালতী, যে হুইচ ইজ স্যাড, যেটা হয় আমার জন্য দুঃখজনক, হ্যাঁ, বিকজ আই ওয়ার্কড হার্ড, কারণ আমি কঠোর পরিশ্রম করেছিলাম। সুন্দর বাক্য মালতী, থ্যাংক ইউ। হুইচ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং ফর মি সঞ্জিদা, ওকে। তাই তো, তুমি অনেক কষ্ট করেছো, তো এ প্লাস পাওয়া এটা আসলে তোমার জন্য দুঃখজনক, তাই না? হুইচ ব্রোক মাই ড্রিম, শিবির করতেছে, আমার স্বপ্নকে ভেঙে দিয়েছিল। হ্যাঁ, বিআরওকে ই হবে, একটা ই বাদ গেছে, যেটা আমার স্বপ্নকে ভেঙে দিয়েছিল। যে এ প্লাস পাই নাই, এ প্লাস পাইলে হয়তো আমি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য স্বপ্ন দেখতে পারতাম। ঠিক আছে কি? নর্মালি এ প্লাস না পাইলেও ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া যায়, চান্সও পাওয়া যায়। আজকে ক্লাসে বলবো, সো ক্লাসে থাইকো রাতে। মানে যোগ্যতা কি থাকা লাগে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে গেলে, সব বিষয়ে কথা হবে। ইয়েস, গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আজকে আর বেশি না পড়াই, রোজা রমজানের মাস, তোমাদের জন্য কষ্ট, ক্লাস করা কষ্ট। আমরা নেক্সট ক্লাসে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স শিখে বড় বড় বাক্য তৈরি করা শিখবো, লম্বা লম্বা বাক্য কি করে তৈরি করতে হয়। তো তো এটা হচ্ছে পারা যাবে। আর শীট দেয় নাই না, শীট দিইনি আমি, শীটটা দিয়ে দিব তোমাদেরকে, ওকে। আচ্ছা, শেষ পর্যন্ত অনেকে ক্লাসে থাকলা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য দোয়া থাকবে, আর আমার জন্য দোয়া করবা। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আজকে ফ্রেন্ড রেটিং এর হচ্ছে ক্লাস নম্বর 6 গেল, নেক্সট ক্লাস হচ্ছে 7 নম্বর ক্লাস। তো 7 নম্বর ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখা করছি, আল্লাহ বাসায় রাখলে। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।